এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কোষ বিভাজনের সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমাদের একাডেমিকের একটা ফ্রি ক্লাস কিন্তু আমি নিচ্ছিলাম। প্রথম ক্লাসটা অলরেডি গত পরশু নিয়ে ফেলেছি, আজকে দ্বিতীয় ক্লাস। কোষ বিভাজন চ্যাপ্টারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়ে তোমাদেরকে পড়িয়ে দেওয়ার একটা সংকল্প নিয়ে দাঁড়িয়েছি। প্রথম ক্লাসে আমরা পড়েছি হচ্ছে ওই ভূমিকার অংশটুকু, অ্যামাইটোসিস এবং সেল সাইকেল বা কোষ চক্র। সেকেন্ড ক্লাসে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য মাইটোসিস পড়ানোর জন্য প্রস্তুত, এবং থার্ড ক্লাসে আমরা মিওসিস এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটাকে আমরা বলি ক্রসিং ওভার, যেটা টোটালি তোমাদের জন্য নিউ কনসেপ্ট। এটা পড়বো আমরা থার্ড ক্লাসে। ক্লাসগুলো আমাদের বেশি দীর্ঘ হয় না, 1 ঘন্টা সময়কালের মধ্যেই ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে মাইটোসিস কিভাবে হয় এইটা একদম শিখে ফেলবো কনসেপচুয়ালি। মানে এখানে খুব বেশি নেমোনিক বা এগুলো দিয়ে আমি ভিড় করব না, বরঞ্চ তুমি এটাকে একটা সিনেমার মতো, একটা ঘটনা প্রবাহের মতো মনে রাখবা। এবং এটা খুব বেশি জটিল না বা কঠিন না, তোমরা ছোটবেলাও কম বেশি পড়েছো এটা সম্পর্কে, কাজেই আমার কথা রিলেট করতে তোমার খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তো আমরা পড়া শুরু করতে চাই। আজকের পড়াও তেমন একটা কঠিন না, কিন্তু আশা করি নতুন নতুন কিছু তথ্য দিতে পারবো। ছোটবেলায় যে যতখানি মাইটোসিস পড়েছো তার থেকে হয়তো বা 2-4টা শব্দ আজকে একটু নতুন করে শিখবে। এই ক্লাসটা কারা করতে পারবে? এটা 25, মেইনলি 26 করলে ওরা সবচেয়ে মজা পাবে। 25 তো একবার করেছে, তাও রিভিশনের জন্য 25 এই ক্লাসটা করতে পারে। আবার এইচএসসি 24 ব্যাচের যদি কেউ মনে করো যে আমি ওই চ্যাপ্টার ভুলে গেছি, আমিও করতে চাই, করতে পারো। ক্লাস করলে কোনো লস নাই, ক্ষতি নাই। সো আই হোপ সবকিছু ওকে। তোমরা তোমাদের বন্ধুরা যদি থাকে ক্লাস করতে আগ্রহী, তাদেরকে মেনশন করে জানাতে পারো, লাইভ শেয়ার করতে পারো, অ্যাজ ইউ উইশ। আর যদি সব ঠিক থাকে তাহলে আমরা পড়া শুরু করতে চাই। আর তোমরা জানো কি না, আমাদের আসলে একাডেমিক যে ব্যাচ ওয়ান স্টপ বায়োলজি, সেখানে কিন্তু পুরোদমে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 25 এবং 26 ব্যাচের জন্য। তোমরা কিন্তু চাইলে সেখানে জয়েন করতে পারো। জয়েন করার উপায় হচ্ছে রোড টু ডিএমসি 2.0 এই পেজটাতে টেক্সট করা, মেসেজ করা যে ভাই আমি এটাতে জয়েন করতে চাই বা এটা সম্পর্কে ডিটেলস জানতে চাই, তাহলে জেনে যাবা। যদি সব ঠিক থাকে তাহলে আমি পড়া শুরু করতে চাই। একটু দেখি যে তোমরা আমার সাথে কে কে আছো এবং সব ঠিক কিনা। ওকে, সো চলো আমরা মাইটোসিসের গল্পের সূচনা করি। আমাদের বায়োলজি পড়তে গেলে অনেক ইংরেজি শব্দ আসে, এগুলোকে আমাদের গলার কাটা মনে হয়। এই কাটাগুলোকে আমরা আলতো হাতে তুলে নিব, কারণ আমরা এই ইংরেজিগুলোর বাংলা অর্থ জানবো। কেমন? যেমন দেখো, আমরা যখনই মাইটোসিস পড়তে শুরু করি, মাইটোসিসের বেসিক ব্যাপারগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মাইটোসিস আসলে কোথায় ঘটে। সোমাটিক সেল বা দেহ কোষে ঘটে, সাধারণ কোষগুলোতে, তাই না? শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় কিন্তু মাইটোসিস ঘটবে না, মিওসিস ঘটবে। ব্যাস, সিম্পল কনসেপ্ট। আর এইখানে মাইটোসিসকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এখন এই শব্দগুলোর মানে কি, এটা কিন্তু তোমাদের সিকিউ পরীক্ষাতে আসতে পারে 2 নাম্বার প্রশ্নে, যে ক্যারিওকাইনেসিস বলতে কি বুঝো, বা 1 নম্বরে আসতে পারে সাইটোকাইনেসিস বলতে কি বুঝো। অ্যান্সার খুব ইজি। তুমি মনে করে দেখো ছোটবেলায় এমন কিছু তুমি পড়েছো কিনা। ইউক্যারিওট মানে প্রকৃতকোষী প্রাণী, প্রোক্যারিওট মানে আদিকোষী প্রাণী। তাহলে ক্যারিও শব্দটা তোমার কাছে কিন্তু খুব বেশি অপরিচিত থাকার কথা না। যদি অপরিচিত থাকে সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেই যে ক্যারিও মানে হচ্ছে আসলে নিউক্লিয়াস। তাহলে এই ক্যারিও শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর আমাদের এই যে কাইনেসিস, এই শব্দটার মানে কি, সিস যেখানেই থাকবে, সিস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া। ঠিক আছে, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, যেখানে দেখবা সেখানেই, মানে বায়োলজিক্যাল শব্দে। আর এইটা বলতে কাইন এই শব্দটা আসছে, মানে এটা হচ্ছে বিভাজন বুঝাচ্ছে। তার মানে আমি কিন্তু এই শব্দের মধ্যেই আমি এর সংজ্ঞা পেয়ে যাচ্ছি পরীক্ষা যদি আসে, যে কাকে ক্যারিওকাইনেসিস বলে। নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকেই ক্যারিওকাইনেসিস বলে। একটা সেল যখন ডিভাইডেড হয় তখন তাকে 2 ভাবে ডিভাইডেড হতে হয়। প্রথমে নিউক্লিয়াসটাকে ডিভাইডেড হতে হয়, দেন হচ্ছে সাইটোপ্লাজমকে ডিভাইডেড হতে হয়। কেমন? তো নিউক্লিয়াসের ডিভিশনকে তুমি ক্যারিওকাইনেসিস বলছো। আর এটা মনে হয় বুঝাইতে হবে না, এটা বোধহয় তোমরা অলরেডি বুঝে গেছো। সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম। কেমন? সাইটো মানে কি? সাইটোপ্লাজম। আর কাইনে শব্দটা আসছে বিভাজন থেকে, আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া। কেমন? তাহলে আমরা বুঝে গেছি যে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়া। ডান, 2টা শব্দ ভেঙে পড়া শেষ। এবার আসো, এই সাইটোকাইনেসিস এই টপিকটা থেকে খুব বেশি পড়া নাই আমাদের। সাইটোপ্লাজমের বিভাজনটা অপেক্ষাকৃত সরল প্রক্রিয়া কম্পেয়ার টু ক্যারিওকাইনেসিস। এটাকে আলোচনা করতে গিয়ে আমরা আসলে এটাকে 5টা ভাগে ভাগ করেছি। এই নামগুলো আশা করি তোমাদের কাছে অপরিচিত থাকার কথা না। কি কি নাম একটু উচ্চারণ করি তোমাদের সাথে। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস। এবার আসো আমরা একটু এদের অর্থ জানি। যেখানেই দেখবা যে প্রো শব্দটা আছে,
প্রো আসলে কি মিন করে? প্রো মানে হচ্ছে আদি। কেমন? আদি। আর ফেজ শব্দ তোমরা জানো, ফেজ মানে কি রে? ফেজ মানে হচ্ছে দশা। তাহলে এটা হচ্ছে আদি দশা, মানে কোষ বিভাজনের যে প্রাথমিক দশা বা আদি দশা, সেটাকে প্রোফেজ বলতেছি। আবার প্রো, প্রো মানে আদি। আর মেটা মানে হচ্ছে, এটাকে আদি বলতে পারো বা প্রাক। তোমরা যেরকম টেস্টের আগে একটা প্রি টেস্ট দাও না, প্রাক নির্বাচনী পরীক্ষা দাও না, ব্যাপারটা এরকম। আর মেটা মানে হচ্ছে মধ্য। আর ফেজ মানে কি বলো? ফেজ মানে হচ্ছে দশা। তাহলে এটা হচ্ছে প্রাক মধ্য দশা, মানে টেস্টের আগে যেমন প্রি টেস্ট আসে, মধ্য দশা, মেটা মানে মধ্য বলে ফেলছি আগে। তাহলে মধ্য দশা আসার আগে প্রাক মধ্য দশা আসবে। হ্যাঁ, আচ্ছা। এনাফেজ, এনা শব্দটার অর্থ হচ্ছে তোমার, এনাফেজে তুমি মনে রাখবা যে এখানে আসলে ক্রোমোজোম গুলো টান পড়ে দুই পাশে ভাগ হয়ে যায়। তো এনা শব্দটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে, এনাকে কি বলে? এটাকে বাংলায় আসলে গতি পর্যায়ে বলে, বুঝছো? তো এনা অর্থ গতি বা এরকম, ক্রোমোজোম গুলো তখন সচল হয়, তো মেরুর দিকে যাওয়া শুরু করে। আমি তোমাকে বুঝাবো, ওটাকে অ্যানাফেজ বলছি। আর টেলো মানে হচ্ছে শেষ, বুঝছো? টেলো মানে শেষ, তাহলে এটা হচ্ছে শেষ পর্যায়ে আর কি। ফেজ মানে পর্যায়। তো আমরা অর্থগুলো বুঝে নিলাম, কিন্তু এই অর্থ তো আমার পরীক্ষাতে আসবে না। আমার পরীক্ষাতে কেমন করে প্রশ্ন আসতে পারে? পরীক্ষাতে তোমার এখানে এমন আসতে পারে যে মাইটোসিসের যে কোনো একটা ফেজ, এটার ছবি ধরো আঁকা উদ্দীপকের মধ্যে, এবং কিছু একটা বুঝানো, তো ওই দশাটাকে তোমার ব্যাখ্যা করতে বলতে পারে যে উদ্দীপকে যেই দশার কথা বলা হয়েছে সেটা ব্যাখ্যা করো। এবং কোষ বিভাজনের সিকিউ প্রশ্নগুলো তুমি যদি দেখো, বোর্ডে আসা প্রশ্ন, এই সবগুলো প্রশ্নরই মানে মোস্ট কমন প্রশ্ন কোনটা আমি তোমাকে বলে দিই। কি করতে বলবে এখানে? মানে ছবি আঁকার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেই প্রশ্নটা, সেটা হচ্ছে যে তোমাকে নর্মালি 3 নাম্বার একটা ছবি আঁকতে বলে, এটা মিওসিস 1 থেকে হতে পারে অথবা মাইটোসিস থেকে হতে পারে। 4 নাম্বারে গিয়ে মাইটোসিস আর মিওসিসের মধ্যে তুলনা করতে বলে, মোস্ট কমন, বুঝছো? তো এখান থেকে প্রশ্ন প্রেডিক্ট করা খুবই ইজি। সিকিউ এর জন্য আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলো আছে, এর মধ্যে ধরো প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, এই 3টা ধাপ সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আছে। আর আগামী ক্লাসে যে মিওসিস পড়বা, সেটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা একটা একটা করে ফেজ বোঝা শুরু করি, এরপর আমরা বই থেকে মিলিয়ে দেখব। আমরা একটু গল্প করে নেই, তারপর বই থেকে মিলাই দেখব, কেমন? আচ্ছা, এর আগে তোমরা ক্রোমোজোম সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো গত ক্লাসে, আই হোপ। না পাইলে সমস্যা নেই, এখন বুঝতে পারবা। আমি তোমাকে বলছিলাম, যখন একটা কোষ ইন্টারফেস অবস্থায় থাকে, ইন্টারফেস মানে কি? সে বিভাজনরত অবস্থায় না। একটা কোষের তুমি জানো 90 থেকে 95% সময় সে ইন্টারফেস দশায় কাটায়, আর বিভাজনের সময় 5 থেকে 10% সময় তার জীবনকালের বিভাজন পর্যায়ে কাটায়। ইন্টারফেস দশায় তুমি যদি তাকে দেখো, তাহলে কেমন দেখবা? আসো, ইন্টারফেস দশাতে একটা কোষ, এটা ধরো কোষ, আমরা শুধু তার নিউক্লিয়াসের দিকে নজর দিচ্ছি, কারণ আমরা নিউক্লিয়াসের ডিভিশন পড়তে চাচ্ছি। আমি ছাঁচটা এঁকে রাখছি, ভেতরের জিনিসগুলো তোমাকে নিয়ে আঁকবো। তো নিউক্লিয়াসের মধ্যে তুমি একটা নিউক্লিওলাস দেখবা, এবং এখানে তুমি অসংখ্য ক্রোমাটিন তন্তু দেখবা। কেমন? তো ক্রোমাটিন তন্তুগুলো এরকম প্যাঁচায় থাকে। দেখো, এগুলো ক্রোমাটিন তন্তু কিন্তু কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়েই তৈরি। ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়েই তৈরি। এবার ইন্টারফেস থেকে যখন সে প্রোফেজে আসবে, তখন একটা ব্যাপার ঘটবে। ব্যাপারটা হচ্ছে তার জল বিয়োজন হবে, তার পানি বেরোয় যাবে। কার? ক্রোমোজোমের। ক্রোমোজোমের মধ্যে পানি থাকে, সেই পানিটা বেরোয় যাবে। তাহলে এটাকে আমরা বাংলায় বলতেছি হচ্ছে জল বিয়োজন। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি এখানে একটু এইটা বুঝার জন্য, যাদের উল্টাপাল্টা লাগে যে এটা কি পানি গ্রহণ করবে নাকি পানি চলে যাবে, তুমি একটু জাস্ট চিন্তা করো যে এই জিনিসটা, এই পেঁচানো জিনিসটা, ঠিক আছে, এটা কিন্তু, এটা যদি আরো পেঁচায়, তাহলে কি খাটো মোটা হয়ে যাবে না? এটা যেরকম আছে, এটা যদি আরো কয়েলিং হয়, এটা তো একটু হালকা কয়েলিং আছে, এটা যদি আরো কয়েলিং হয়, তাহলে খাটো মোটা হয়ে যাবে না? এবং কখন এরকম হইতে পারে? যখন এদের মাঝখানের পানিটা বেরোয় যাবে। তো তুমি এটা নুডলসের কথা চিন্তা করতে পারো। একটা নুডলসের প্যাকেট তুমি কিনে নিয়ে আসছো, এই নুডলসটা হচ্ছে, ধরো তুমি নতুন একটা নুডলসের প্যাকেট আনছো, পানিতে দাও নাই, এটা প্রচন্ড রকমের পেঁচানো। তাহলে খেয়াল করো, যখন পানি থাকে না তখন প্যাচ বেশি থাকে, তাই না? আর যদি সেদ্ধ করো, তখন ওই হালকা পেঁচানো থাকে, রাইট? তখন হালকা পেঁচানো থাকে বোধহয়, কিন্তু হালকা সিদ্ধ করার পরে। কিন্তু সিদ্ধ করার আগে সে অনেক বেশি পেঁচানো, কারণ তখন তার পানি নাই। আমি যেটা বলতে চাচ্ছি, এই ক্রোমাটিন তন্তুগুলো যখন পানি ছেড়ে দেয়, তখন তারা আরো বেশি পেঁচায় যায়। নুডলস রান্নার উল্টাটা চিন্তা করো, ঠিক আছে? নুডলসে তুমি পানিতে দিয়ে তাদের প্যাচগুলো খুলে দিচ্ছ, আর এইখানে যেটা হচ্ছে, পানি বেরোয় গিয়ে তারা আরো বেশি পেঁচায় যাচ্ছে। পেঁচায় গেলে তাদের আকৃতিটা কেমন হয়ে যায়? পেঁচায় গেলে তাদের আকৃতি হয়ে যায় এরকম, যেটা দেখতে একটা কিসের মতো লাগতেছে? ক্রোমোজোমের মতো লাগতেছে।
এবার বুঝছো কিভাবে ক্রোমোজোমটা ফরমেশন হয়? বুঝছো ব্যাপারটা? এই ক্রোমাটিন তন্তুগুলোই যখন পানি ছেড়ে দেয় তখন আরো তারা চেপে আসে, শ্রিঙ্কেন হয়ে আসে, চেপে গিয়ে এরকম ক্রোমোজোম বানায় ফেলে। এই ক্রোমোজোম গুলোকে তুমি দেখতে পাবা শুধুমাত্র কোষ বিভাজন পর্যায়ে। তো প্রোফেজ এই দশাতে কি হবে দেখো, এই দশাতে দেখো আমরা প্রোফেজে ঢুকে গেছি, এটার বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে গেছি, তুমি মনোযোগ দিয়ে শুনবা। দেখো এখানে একটা প্রাথমিক যে চেঞ্জটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ গুলো কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। এখানে তাহলে কি শুরু হইলো বলো? এখানে নিউক্লিয়াসটা বড় হবে, নিউক্লিয়াস বড় হয়, নিউক্লিয়াস বড় হবে এবং নিউক্লিয়ার যে এনভেলপ আছে, আমরা এটা একটু অন্য কালিতে লিখি তাহলে তোমাদের চোখে ভালো ধরা দিবে, এবং নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ মানে কি রে? আবরণ। হ্যাঁ, তারপর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আচ্ছা, এরা ধীরে ধীরে বিলুপ্তির শুরু হবে, বিলুপ্ত হয়ে যাবে না কিন্তু, বিলুপ্তিটা কি হবে? স্টার্ট হবে। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস। এই যে এখানে নিউক্লিওলাস দেখো অনেক বেশি, এখানে নিউক্লিওলাস ভাই একটু কম করে আসছে, তার মানে কি নিউক্লিওলাসের বিলুপ্তিটা শুরু হয়েছে। শব্দগুলো একটু ট্রিকি কিন্তু, হ্যাঁ, এটা কি বলছি আমি? বিলুপ্তি শুরু হবে এখানে। ওকে, আচ্ছা, এর আগে কি হইলো বলো? ক্রোমোজোম গুলো জল বিয়োজন করে খাটো মোটা হইলো। ওকে, তারপর আর কি চেঞ্জ হবে? মেইনলি এই চেঞ্জগুলাই প্রোফেজের মধ্যে ঘটবে, এগুলো হচ্ছে মেইন চেঞ্জ। তাহলে তখন তুমি এখানে কেমন দেখবা? আমি যদি ক্রোমোজোম গুলোকে দেখাই, তখন তাদের ক্রোমোজোম গুলোকে মোটামুটি এরকম দেখবা, বুঝছো? এই আর কি, ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়ে আসছে। ওকে, তাহলে আমরা প্রোফেসের যে চেঞ্জগুলো ঘটে সেগুলো আমরা মোটামুটি দেখলাম। আমরা এটাকে একটু বই থেকে এবার প্রোফেসর কি লিখছে চলো আমরা সেটা একটু পড়ে ফেলি। আমরা একটু করে ছবি দেখবো, একটু করে বই পড়বো, ঠিক আছে? প্রোফেস নিয়ে কই লেখা আছে? আচ্ছা, এখানে আর কিছু কঠিন কঠিন লেখা থাকতে পারে, আমি তোমাকে বুঝাই দেবো। দেখো ইম্পর্টেন্ট একটা লাইন যেটা তোমার পরীক্ষাতে আসবে, আমি একটু স্টার্ট দিয়ে দেই, ঠিক আছে? দাঁড়াও, এটা লেখাটা কোথায় আমাদের? আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি একটু সময় লাগলো, সরি, এটা মাত্র সেট করা হলো তাই। ওকে, আচ্ছা আসো, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘ পর্যায় কোনটা? প্রথমটাই দীর্ঘ, বুঝছো? আমাদের যেরকম বোটানি বইয়ের সবচেয়ে দীর্ঘতম অধ্যায় যে তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলবা না যে প্রথম চ্যাপ্টারটাই ভাই অনেক দীর্ঘ? সো এরকম মাইটোসিসের প্রথম পর্যায়টাই সব থেকে দীর্ঘস্থায়ী। এবং মজার ব্যাপার হচ্ছে 5টা পর্যায়ের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ, মানে সেকেন্ডটা হচ্ছে সব থেকে ছোট, প্রথমটা সবচেয়ে বড় পর্যায়, লম্বা পর্যায়, সময় বেশি লাগে। আমরা যে এই যে 5টা স্টেজ পড়বো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইটুকুতে কতক্ষণ সময় লাগে জানো? আমাদের দেহকোষে যদি ধরো মাইটোসিস হয়, একবার মাইটোসিস হতে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। এই 1 থেকে 1.5 ঘন্টার ব্যাপারগুলো পড়তেও আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বললাম। নিউক্লিয়াস কি হবে বলছি আমি? বড় হবে, তাই না? নিউক্লিয়াস একটু বড় হবে। তারপরে ক্রোমোজোম গুলো কি করবে রে? ডিহাইড্রেশন মানে কি? জল বিয়োজন, পানি বেরোয় যাবে। তাহলে জল বিয়োজন করলে তারা কি হয়? একটু পেঁচায় যাবে, একটু সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে তারা কি হবে? একটু খাটো, একটু মোটা হবে। এবং দেখো তখন তারা রং ধরতে পারে। তোমরা যারা ক্রোমোজোম শব্দের অর্থ জানো না, দেখো ক্রোম মানে হচ্ছে রং, ক্রোম মানে কি? রং। আর সোম মানে হচ্ছে দেহ, সোম মানে দেহ। তাহলে ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে যেই দেহটা রং ধারণ করে। এরকম নাম দেওয়ার কারণ কি? যেই বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম দেখছে, উনি বেসিক্যালি দেখছে যে সবকিছু তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা একটু কালার দিয়ে, একটা স্টেইন দিয়ে, একটা রং দিয়ে দেখতে হয়, নয়তো না সবকিছু তোমার কাছে ব্লান্ট লাগবে, সব পানি পানি লাগবে, বর্ডার গুলো অত ভালো মতো বোঝা যাবে না। এজন্য আমরা যে কোনো কিছু দেখার ক্ষেত্রে মাইক্রোস্কোপে স্টেইন দেই। যেমন ধরো তুমি যদি রক্তের একটা স্যাম্পল নাও, সেখানে তুমি ডব্লিউবিসি গুলো আলাদা করে বুঝতে চাও, তখন তুমি লিশম্যান রঞ্জক দিতে পারো। আবার বোটানির ক্ষেত্রে একটা কালার ব্যবহার করো, এটাকে স্যাফরন ইন বলে।
আর একটু অন্যান্য চ্যাপ্টারে গেলে এই রংগুলোর কথা আরো তুমি শুনবা। আচ্ছা, তো যেই ব্যক্তি সেল দেখতে গেছে উনি একটা রং দিয়ে এটা দেখতে গেছে এবং দেখলো যে সবাই রং ধারণ করে নাই, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে কিছু জিনিস আছে যারা রং ধারণ করছে। ওই ব্যক্তি এটার নাম দিল ক্রোমোজোম। বুঝতে পেরেছো? ক্রোমোজোম মানে রং ধারণকারী দেহ। তাহলে এই অবস্থায় সে কিন্তু রং ধরতে পারবে না, হ্যাঁ, কারণ সে অলরেডি পানি ধরে আসছে, তার রং ধরার জায়গা নাই। কিন্তু যখন খাটো মোটা হয়ে আসে তখন তাদের রং ধরার জায়গা থাকে, সে রং ধরতে পারে, রং ধারণ ক্ষমতা বাড়ে, তখন ধীরে ধীরে আরো স্পষ্ট হতে থাকে। ওকে ফাইন। শেষের দিকে এসে কি হয়ে যাবে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এগুলা বিলুপ্তি ঘটা শুরু হবে। দেখো ঘটতে থাকে, ঘটে যাবে না কিন্তু, শুরু হবে জাস্ট। আচ্ছা, এখানে একটা কথা বলছে যেটা একটু কঠিন লাইন, বাট কালকের ক্লাস করে থাকলে এটা তুমি বুঝবা। সাইক্লিন কি জিনিস আমি তোমাকে পড়াইছি। সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, এবং এই প্রোটিন দিয়ে একটা এনজাইম সক্রিয় হয়, তার নাম হচ্ছে কাইনেস বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, তাই না? আচ্ছা, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দিয়ে কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়। মানে কি, প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হয়ে এই প্রোটিনগুলো ভাঙে। বুঝছো? এই প্রোটিনগুলো যদি ভেঙে যায় তখন এই নিউক্লিয়ার এনভেলপও ভেঙে যায়। নিউক্লিয়ার এনভেলপের কিছু প্রোটিন আছে যারা ফসফেটের সাথে বিক্রিয়া করে ভেঙে যায়, তখন নিউক্লিয়ার এনভেলপটাও ভেঙে যায়। হ্যাঁ, এখানে এখানে ভাঙা দেখাই নাই, খুব হালকা হালকা করে ভাঙা শুরু হবে জাস্ট। ওকে, আচ্ছা। এবং দেখো প্রোফেজে যেটা হবে, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য ভাগে ভাগ হবে, কিন্তু এটা তুমি খুব ভালো মতো বুঝতে পারবা না। ক্রোমোজোমগুলোকে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখলে না এমনই দেখবা, বাট আসলে কি হওয়া শুরু হবে জানো? এখানে এখানে যেটা হওয়া শুরু হবে সেটা হচ্ছে এটা। দেখো লম্বালম্বি ভাবে কিন্তু ওরা ভাগ হয়েছে, দেখছো? এবং এখানে ওরা দুইটা ক্রোমাটিড হয়ে গেল। ক্রোমাটিড দুইটা দেখান একটু ভাই। এই ধরো একটা লাল রং করে দিচ্ছি, এই লালটা হচ্ছে একটা ক্রোমাটিড হয়ে গেল। আবার এইটা মনে করো হলুদ দিয়ে রাখি, এই হলুদটা হচ্ছে একটা ক্রোমাটিড হয়ে গেল। তাহলে এই একটা ক্রোমোজোমই আসলে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড কিন্তু হয়ে গেল। তো যারা ক্রোমাটিড বুঝো না, ক্রোমাটিডকে কিন্তু এইভাবে ভাগ করলে হবে না, প্রস্থ বরাবর ভাগ করলে হবে না, কিন্তু লম্বালম্বি ভাগ করতে হবে। এইভাবে দুইটা ক্রোমাটিড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা অত ভালো করে বোঝা যায় না, কারণ এটা মাত্র শুরু হয়েছে। যতই ধাপ আগাবে প্রোমেটাফেজ আর একটু বেটার বোঝা যাবে। মেটাফেজে গিয়ে সবচেয়ে সুন্দর করে এই ক্রোমাটিড গুলোকে বুঝতে পারবা তুমি। বুঝছো? আচ্ছা, চলো দেখি। ওকে, সো এই তো। আর এখানে আরেকটা ব্যাপার সূচনা ঘটে, সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। দেখো এটা জাস্ট শুরু হয়েছে, বাট এখানে কিন্তু স্পিন্ডল তন্তু সৃষ্টি দেখা যাচ্ছে না। স্পিন্ডল তন্তু কে সৃষ্টি করে? যদি এটা প্রাণী কোষ হতো তাহলে এখানে দুইটা সেন্ট্রিওল, দুই পাশের দুইটা সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। আর উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। তাদের ক্ষেত্রে সেন্ট্রিওল তৈরি করবে মাইক্রোটিভিউল। কি বললো ভাই? ভাই বললো হচ্ছে উদ্ভিদ কোষে, উদ্ভিদের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল মানে হচ্ছে মাকু। মাকু আবার কি জিনিস ভাই? বলতেছি দাঁড়াও। মাকু মানে হচ্ছে কোনো একটা কিছুর আকৃতি যদি এরকম হয়, দুই পাশ চিপা মাঝখানটা চওড়া, এই আকৃতিকে বলে স্পিন্ডল শেপড, বা এটাকে বলে বাংলায় মাকু আকৃতির। হ্যাঁ, তো তোমাদের স্পিন্ডল ফাইবার কিন্তু দেখতে এমনই হয় অলটুগেদার, এই জন্য এটাকে স্পিন্ডল ফাইবার বলছি। ফাইবার কেন বলতেছি? এগুলো সুতার মতো সূক্ষ্ম সূক্ষ্ম। ঠিক আছে বাচ্চারা, আসো। তাহলে উদ্ভিদে স্পিন্ডল ফাইবার কে সৃষ্টি করতেছে? মাইক্রোটিবিউল। কারণ কি? কারণ ওদের হচ্ছে সেন্ট্রিওল থাকে না সাধারণত। আর প্রাণী থেকে সৃষ্টি করতেছে সেন্ট্রিওল। ওকে, আচ্ছা, বুঝা গেল। তাহলে স্পিন্ডল ফাইবারের সূচনা ঘটবে কোথায়? স্পিন্ডল ফাইবার এসএফ লিখি, ঠিক আছে? এটা সিকিউরিটি ফোর্স পাইবো না আবার। স্পিন্ডল ফাইবার এটার সূচনা ঘটবে, সূচনা। আর এই দুইটার বিলুপ্তির সূচনা ঘটবে। তিনটা জিনিসের সূচনা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিওলাসের বিলুপ্তির সূচনা আর স্পিন্ডল ফাইবার তৈরির সূচনা। এই সূচনাগুলো ঘটবে হচ্ছে আমাদের প্রোফেজে। সো প্রোফেজ নিয়ে কিন্তু আমরা পড়ে ফেলছি, এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ কি, সবচেয়ে বড় ধাপের নাম কি? সেটা হচ্ছে প্রোফেজ। মাইটোসিসের সবচেয়ে বড় ধাপের নাম প্রোফেজ, সবচেয়ে ছোট ধাপের নাম প্রোমেটাফেজ। ওকে, তাহলে আমরা এখন একটু প্রোমেটাফেজে যাই, চলো। আচ্ছা, তাহলে আমরা প্রোফেজ সব শেষ করতে পারলাম। দেখো এই কথাগুলো লেখা আছে, তো এগুলো পারবা। আচ্ছা, এই আমি মাত্র যে কথা বললাম এটাও এখান থেকে মিলাই নেই, চলো। এটা সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়, কোনটা?
প্রোমেটাফেজটাই সবচেয়ে স্বল্পস্থায়ী, দেখছো? এবং এখানেও স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। স্পিন্ডল যন্ত্র কিন্তু সৃষ্টি হচ্ছে, দিনকে দিন আরো ম্যাচিউর হচ্ছে। একদম সবচেয়ে সুন্দরভাবে মানে তুমি দেখতে পাবা প্রোমেটাফেজের শেষ দিকে গিয়ে দেখবা যে স্পিন্ডল যন্ত্রটা প্রপারলি দেখতে পাচ্ছ তুমি। হ্যাঁ, আচ্ছা, এই সময়ে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং শেষ দিকে এসে একসময় বিলুপ্ত হয়ে যায়। এইখানে একটু আমি নিজে যখন পড়তাম আমার খুবই কনফিউশন লাগতো যে এই ব্যাপারগুলো কি, আসলে এই ব্যাপারগুলোতে কোনটায় শুরু হচ্ছে কোনটায় শেষ হচ্ছে। আসো আমি ক্লিয়ার করে দেই, আমি একটা আলাদাভাবে লিখে ক্লিয়ার করে দেই। তাহলে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি আর হচ্ছে নিউক্লিওলাস এদের বিলুপ্তি, ঠিক আছে? এদের বিলুপ্তি নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এদের বিলুপ্তি শুরু কখন, শেষ কখন, আর সম্পূর্ণভাবে বিলুপ্ত কখন? সম্পূর্ণভাবে বিলুপ্ত শব্দগুলো যেভাবে আসবে ওইভাবে তুমি অ্যান্সার করবা, তোমার বইতে ওইভাবে লেখা। খেয়াল করো, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয় হচ্ছে তোমার প্রোফেজে, ওকে? আর এটা শেষ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি প্রোমেটাফেজ বলবা, প্রোমেটাফেজ। আর যদি জিজ্ঞেস করে যে সম্পূর্ণরূপে বিলুপ্তি মানে আর কি কোনো কিছু অবশিষ্ট নাই, তখন তুমি বলবা মেটাফেজ। সিরিয়ালটা মনে থাকবে? হ্যাঁ, শুরু প্রোফেজে, বিলুপ্তি শুরু হবে প্রোফেজে, শেষ হবে প্রোমেটাফেজে, সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে মেটাফেজে। ডান? ভুল করব না, আই হোপ। আচ্ছা, ওকে, নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটবে, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত ঘটবে। আচ্ছা, এখানে যেটা হবে স্পিন্ডল ফাইবার গুলো সৃষ্টি হবে, ওকে ফাইন। ক্রোমোজোমীয় নৃত্য, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটাতে স্টার্ট দাও। শোনো, সেল ডিভিশন যখন পড়বা তখন কয়েকটা কি ওয়ার্ড তুমি ভালো করে মনে রাখবা, যেমন এইগুলা থেকে অবজেক্টিভ গুলো আসবে। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন পর্যায়ে, এটা পরীক্ষাতে আসবে, লিখে দিলাম। ভালো মতো স্টার্ট দাও, এই জন্য তুমি যেন ভুল না করো। এটা দেখা যায় হচ্ছে আমাদের প্রোমেটাফেজ পর্যায়ে। ভাই, ক্রোমোজোমীয় নৃত্যটা এটা আবার কি, এটা আবার কেন হচ্ছে, চলো এটা নিয়ে আলোচনা করি। আমরা ক্রোমোজোমীয় নৃত্য নিয়ে কথা বলি। তাহলে আমরা একটু কোথায় যাব এখন? চল, প্রোমেটাফেজে যাব। দেখো, নিউক্লিয়ার এনভেলপ কিন্তু আগের চেয়ে অনেকখানি বিলুপ্ত এবং শেষ ভাগে গিয়ে বিলুপ্ত হয়ে যাবে। তোমার এখানে ক্রোমোজোম গুলো কিন্তু এখন কি ক্রোমাটিডে বিভক্ত, তাই না? তাহলে ধরো এই হচ্ছে তোমার একটা ক্রোমোজোম। আচ্ছা, এই হচ্ছে আরেকটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলো এখন স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হবে। কিভাবে সংযুক্ত হবে ভাই? এই স্পিন্ডল ফাইবার এই সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হবে। ভাই, এটাকে একটু জুম করে দেখান কেমনে সংযুক্ত হবে। খেয়াল করো, মনে করো এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। এটা কি? এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। তাহলে এসএফ লিখলাম। হ্যাঁ, স্পিন্ডল ফাইবারের এইখানে একটা জিনিস থাকবে, এটার নাম হচ্ছে কাইনেটোকোর মোটর প্রোটিন, ঠিক আছে? সরি, এটা থাকবে হচ্ছে আমাদের কাইনেটোকোর মোটর প্রোটিনটা আমাদের থাকবে হচ্ছে, দাঁড়াও, স্পিন্ডল ফাইবারের সেন্ট্রোমিয়ারের, আচ্ছা সেন্ট্রোমিয়ারে থাকবে এটা। আচ্ছা, স্পিন্ডল ফাইবারে কিছু না, এসএফ। এইটা মনে করো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের একটা জায়গা আছে যেখানে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হবে, তোমরা যদি প্রথম চ্যাপ্টার পড়ে থাকো। সেটার নাম হচ্ছে কাইনেটোকোর। নামটা একটু মনে রাখো, এটার নাম কি বলো? কাইনেটোকোর। তুমি যদি বলো ভাই কাইনেটোকোর একে দেখান, দেখো এটা খুব ক্ষুদ্র একটা জিনিস যেটা সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকে। এটা কোন জায়গা? যেই জায়গার সাথে আমাদের স্পিন্ডল ফাইবারটা অ্যাটাচ হবে। এবার ধরো কাইনেটোকোরটা হচ্ছে এইটা, এই লাল রঙের জিনিসটা। এখানে একটা প্রোটিন থাকে কাইনেটোকোরে। এই প্রোটিনটার নাম হচ্ছে আমাদের কাইনেটোকোর মোটর প্রোটিন, ঠিক আছে? এটা ঘুরতে পারে, এই জন্য এটাকে মোটর প্রোটিন বলতেছি। কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে আমাদের এই স্পিন্ডল ফাইবারটা যুক্ত হবে। কি দিয়ে যুক্ত হবে জানো? এটা যুক্ত হবে হচ্ছে কিছু ট্র্যাকশন ফাইবার দিয়ে। এদের নাম কি বলো? ট্র্যাকশন ফাইবার। বুঝা গেছে? ট্র্যাকশন ফাইবার কিন্তু খুব ছোট। ট্র্যাকশন মানে কি? এটাকে টেনে ধরে রাখতেছে। তাহলে কি বললাম? স্পিন্ডল ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিন যুক্ত হবে। কি দিয়ে যুক্ত হবে? ট্র্যাকশন ফাইবার দিয়ে। এবং এই ট্র্যাকশন ফাইবার দিয়ে এই
ক্রোমোজোমটাকে সে নাড়াইতে চাড়াইতে পারবে বা ক্রোমোজোমটা নিজেই নড়তে পারবে এই স্পিন্ডল ফাইবার বরাবর। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? আচ্ছা, সো যেটা হবে এই যে এইখানে তাহলে ওইভাবে অ্যাটাচটা হবে, স্পিন্ডল ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ারটা ওইভাবে অ্যাটাচ হবে। হইলো? আচ্ছা, হয়ে এখন ওরা যেটা করবে, ওরা আসলে বিষুবের দিকে যাওয়া শুরু করবে। বিষুব মানে কি? এগুলো হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু। আমার হাতের লেখা খুবই পচা, আশা করি তাও তোমরা বুঝে নিবা। এইগুলো হচ্ছে মেরু অঞ্চল, আর এটা হচ্ছে তোমার বিষুব অঞ্চল, যেটাকে ইংরেজিতে বলি আমরা ইকুয়েডর। ইকুয়েডর, ঠিক আছে? ইকুয়েডর নামে কিন্তু একটা দেশও আছে, ওটা ইকুয়েডর, আর বিষুবের ইংরেজি হচ্ছে ইকুয়েটর। ওইটাও বিষুব অঞ্চলে অবস্থিত বলে এটার নাম কিন্তু ইকুয়েটর। আচ্ছা, তো এই বিষুব অঞ্চলের দিকে কিন্তু ক্রোমোজোমগুলো যাত্রা শুরু করবে। কিভাবে যেতে পারতেছে? এই ট্রাকশন ফাইবার দিয়ে স্পিন্ডল ফাইবারের সাথে সে কিন্তু আগাইতে পারতেছে। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? এই কঠিন জিনিসটা কিন্তু ঘটে প্রোমেটাফেজে, আর এইটাকেই আমরা বলতেছি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি ক্রোমোজোমীয় নৃত্য, ক্রোমোজোমের নৃত্য। বুঝতে পারলা? এই যে ক্রোমোজোমটা এদিক থেকে নড়াচড়া করা শুরু করছে, এটাই হচ্ছে ক্রোমোজোমের নৃত্য। কি অবস্থা বাচ্চারা? একটু কঠিন লাগতেছে? বইয়ে আছে তাই একটু পড়িয়ে দেওয়া। চলো আমরা এখন একটা রিভিশন দেই, দেখি যে আমরা এগুলো সব বুঝলাম কিনা। আমরা ক্রোমোজোমের নৃত্য পর্যন্ত পড়ছিলাম, পরে চলো দেখি কি বলছে ওরা। ক্রোমোজোম বিষুব অঞ্চলের দিকে যাওয়া শুরু করে, আমি তোমাকে যেটা বললাম। সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুগুলোকে কি বলতেছি? ট্রাকশন ফাইবার। তাহলে ট্রাকশন ফাইবার বেসিক্যালি কি করতেছে? সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল ফাইবারের সংযুক্তি করতেছে, এটা হচ্ছে ট্রাকশন ফাইবার। দেখাইলাম তোমাকে। আচ্ছা, প্রাণী কোষে কিছু অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়। আচ্ছা, এটা একটা। আচ্ছা, তারপর আসো মাইটোটিক সেন্টার। আচ্ছা, মাইটোটিক সেন্টার বলতে আমরা কোনটাকে বুঝতেছি? প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে, ওই সেন্ট্রোসোম গুলোকে আমরা মাইটোটিক সেন্টার বলতেছি। এই সেন্টার গুলো থেকেই স্পিন্ডল ফাইবারটা বিচ্ছুরিত হচ্ছে, যদিও সেন্টারটা একটু মেরুতে অবস্থান করতেছে, বাট এটাকে আমরা মাইটোটিক সেন্টার বলতেছি। এগুলো দেখো পড়াই ফেলছি। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিন। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এইখানে একটা প্রোটিন থাকবে, তার নাম কাইনেটোকোর মোটর প্রোটিন। ওকে, এটার সাথে অ্যাটাচ হবে কি দিয়ে? ট্রাকশন ফাইবার দিয়ে। এখানে দেখো শক্তি খরচ হবে, তার মানে এই যে ক্রোমোজোম গুলো যে চলাচল করবে, নড়াচড়া করবে, ভাই এখানে এটিপি খরচ হবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝছো? সেল ডিভিশন করতে গেলে তুমি দেখছো যে গ্যাপ 2 তে কিন্তু একটা সেল যখন ইন্টারফেসের গ্যাপ 2 দশায় থাকে তখন সে এটিপি তৈরি করে নেয়। আমি তোমাকে বলছিলাম এটা সেল ডিভিশনে খরচ করতে হবে। কোথায় খরচ হবে বুঝতে পারতেছো? ডিএনএ গুলোকে নড়াচড়া করাইতে এই এটিপি খরচ হবে। এমনি এমনি কিছু নড়ে? কাজ না করলে কিছু নড়ে না। তোমার পড়াশোনাও কিন্তু নড়বে না যদি তুমি না পড়ো, কাজ না করো। ওকে, তাহলে এটা আমরা বুঝে ফেললাম প্রোমেটাফেজে কি কি ব্যাপারগুলো ঘটতেছে। তাহলে আমরা কি কি কিওয়ার্ড পাইলাম, চলো আমরা কিওয়ার্ড গুলো একটু এখানে লিখতে পারি। আমরা একটা লিখলাম ক্রোমোজোমের নৃত্য। যদি 2 নাম্বার প্রশ্নে আসে ক্রোমোজোমের নৃত্য বলতে কি বুঝো, ব্যাখ্যা করতে পারবা না? পারলেই ছবি এঁকে দিয়ে ব্যাখ্যা করবা, একদম স্যার পাগল হয়ে যাবে, 2 এর মধ্যে 3 দিয়ে দিবে, বুঝছো? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি লেখা যায়? সবচেয়ে স্বল্প স্থায়ী, প্রোমেটাফেজ হচ্ছে সব থেকে স্বল্প স্থায়ী একটা পর্যায়, তাই না? এই তো, এটাই মেইন ওয়ার্ড। আর এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, সম্পূর্ণভাবে ব্যবহার করা যাবে না, বিলুপ্তি ঘটে। ওকে, মেনে নিচ্ছি, ঠিক আছে। আর স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়ে যায়। হলো, ক্রোমোজোমগুলো কোন দিকে আসা শুরু করবে? বিষুব অঞ্চলের দিকে আসা শুরু করবে। এইগুলো হচ্ছে আমাদের কি ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড। তোমার যদি পরীক্ষায় এই একটা ফেজ নিয়ে লিখতে বলে, অনেক কিন্তু লিখতে হয় না, স্যার কিন্তু খুঁজে বেড়াবে যে বাচ্চাটা প্রোমেটাফেজ নিয়ে লিখছে, দেখি তো ক্রোমোজোমের নৃত্য এই শব্দটা মেনশন করছে কিনা। হ্যাঁ, দেখি তো এখানে যে বিষুবের দিকে ক্রোমোজোমগুলো আসা শুরু করবে, স্পিন্ডল ফাইবারের সাথে যে সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ হবে, এই কথাগুলো লিখছে কিনা। এগুলো তুমি লিখে থাকলে আর উপরে নিচে সৌন্দর্য বর্ধনের জন্য কি লিখছো এগুলো খেয়াল করে না, ফুল মার্কস দিয়ে দেয়। আর অনেক কিছু লিখে ফেলছো, ইম্পর্টেন্ট শব্দগুলো স্যারের চোখে পড়ে নাই, তখন ভাবে দূর হাবি জাবি লিখছে, তখন তোমাকে 2 নাম্বার দিয়ে দিবে, 3-এর মধ্যে 1.5 দিয়ে দিবে। আমি বুঝাইতে পারছি? তুমি যখন লিখবা যেগুলো একদম নাম্বার এনে দিবে শব্দ, সেগুলোকে সুন্দর করে লিখবা, পারলে ওই পয়েন্টের মধ্যে ওই শব্দগুলোই মেনশন করবা। তুমি প্রোমেটাফেজ ব্যাখ্যা করতেছো, তুমি এরকম পয়েন্ট করে ব্যাখ্যা করো যে প্রোমেটাফেজে কি কি ঘটে, এরকম পয়েন্ট করে, যেন ক্রোমোজোমের নৃত্য এটা যেন স্যার মিস না করে। ওকে, আই হোপ স্টুডেন্টরা বুঝতে পারতেছো। তোমাদের প্রশ্নগুলো থাকলে আমাকে করতে পারো।
আচ্ছা, ক্যামেরা একটু বাঁকা হয়েছে, আমার আজকে হেল্পিং হ্যান্ড নাই, তো একটু বাঁকা হয়ে গেছে, কিছু হবে না, পড়ে ফেলো। আচ্ছা, ওকে, এখন আমাদের কি পড়ার কথা বলো? মেটাফেস। মেটাফেস মানে কি? মধ্য পর্যায়, ঠিক তো? কেন এটার নাম মধ্য পর্যায় হলো? বাচ্চারা, মেটাফেস কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে সিকিউর জন্য, ঠিক আছে? তাহলে সিকিউর জন্য অন্যগুলো থেকে মেটাফেসটা ভালো ইম্পর্টেন্ট, তো এটা আমরা পড়বো। খেয়াল করো, এখানে কোনো স্পিন্ডেল, এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাসের কোনো অস্তিত্ব নাই। কেন? কারণ এটা সম্পূর্ণভাবে বিলুপ্ত, অলরেডি তোমার মাথায় ঢুকে যাওয়ার কথা। ওকে, এইখানে ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে? বিষুব অঞ্চলে। তাহলে আমি ক্রোমোজোম গুলোকে আঁকি, দেখো, ঠিক আছে? ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করতেছে? বিষুব অঞ্চলে অবস্থান করতেছে। এই অবস্থাটার একটা নাম আছে, বুঝছো? এই অবস্থাটার নামটা তোমার অবশ্যই জানতে হবে, এবং এটা পরীক্ষাতে খুব আসে। ক্রোমোজোম গুলো যে বিষুব অঞ্চল অবস্থান করতেছে, এটাকে আমরা বলি মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। তাহলে পরীক্ষাতে এটা জ্ঞানমূলক প্রশ্নে অবশ্যই আসবে, দেখবা। হ্যাঁ, সো নেভার এভার মিস। একলা পড়তে গেলে দেখবে এই শব্দগুলো খুঁজে পাচ্ছ না, তো যখন আমি পড়াচ্ছি শব্দগুলো মেটাফেজের মধ্যে পাচ্ছ, ভালো মতো স্টার্ট দাও এটার উপর, যে ভাই বলছে এটা ইম্পর্টেন্ট। তার মানে পরীক্ষায় তোমার সাথে ওর দেখা হবে। কি আসবে? মেটাকাইনেসিস। হ্যাঁ, মেটাকাইনেসিস কাকে বলে, এটা পরীক্ষাতে আসবে, এবং তুমি তখন বলবা যে মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে বিন্যস্ত হওয়ার ঘটনাকে বা প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। তুমি একে এক পেয়ে গেলা, বুঝছো? আর মেটাকাইনেসিস যে মেটাফেজে ঘটে, এটা কি তোমারে বুঝাই দিতে হবে? ভাই, এটা নামের মধ্যেই আছে, মেটা মেটা, তাই না? এটা তো ভুল হওয়ার কোনো কথা নাই, ভুল হওয়ার কোনো কারণ নাই। শেষ? আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা মেটাফেজে ঘটে। চলো আমরা মেটাফেজটা একটা রিডিং দিয়ে আসি। কই আমাদের মেটাফেজ? ওকে, দেখো, এটা কিন্তু ডেন্টালেও আসছে, দেখছো? এবং আমাদের যে একাডেমিক ব্যাচগুলো আছে, সেখানে কিন্তু আমরা এই পিডিএফটাই তোমাদের দিব। সেই পিডিএফ এর মধ্যে কিন্তু মেডিকেলে কোনটা আসছে, ডেন্টালে কোনটা আসছে, এরকম করে লেখা আছে। তুমি দেখে কিন্তু বুঝবা যে এই জায়গা থেকে স্যাররা প্রশ্ন দিতে ভালোবাসেন, কাজে এই জায়গাটা আমার ভালো মতো পড়তে হবে। ওকে, সো কি নিয়ে কথা বলতেছি বলো? আচ্ছা, বিষুবীয় অঞ্চল আমরা চিনছি, সমস্যা নাই। মেটাকাইনেসিস কি বুঝে গেছি? ও আচ্ছা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে। পানি যে বের হবে ক্রোমাটিড থেকে, এটা কিন্তু এমন না যে একবারে সবটুক বেরোয় যাবে। পানি তুমি ধরো কাপড় চিপতেছো, ঠিক আছে? তো কাপড় তুমি তো এক চিপি দিয়েই তুমি সব পানি বের করে ফেলতে পারো না, একবার চিপলা, হ্যাঁ, আবার চিপলা, আবার চিপলা, তাই না? তো এইখানে ব্যাপারটা এরকম ঘটে যে পানি আসলে বেরোইতেই থাকে, ক্রোমোজোম গুলো থেকে পানি বেরোইতেই থাকে, চিপাই হয়। তো এবং এটার ফলে যেটা হয়, ওরা আরো বেশি পেঁচায় যায়, আরো খাটো হয়, আরো মোটা হয় পেঁচায় গিয়ে, বুঝছো? বিচ্ছিন্ন থাকলে তো চিকনা চিকনা, কিন্তু পেঁচায় গিয়ে ওরা আরো কি হয়ে যায়, খাটো এবং মোটা হয়ে যায়, এবং সবচেয়ে বেশি খাটো মোটা থাকবে হচ্ছে এই মেটাফেজ দশায়, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। সো এইখানে এই খাটো মোটা হওয়ার অবস্থাটাকে আমরা বলতেছি কনডেনসেশন। কনডেনসেশনের বাংলা যদি করি আমরা, এটার বাংলা হচ্ছে আসলে ঘনীভবন, বুঝছো? ঘনীভবন মানে ঘন হয়ে আসে ওরা, ঘন হয়ে সবচেয়ে বেশি খাটো মোটা হয়ে যায়। এবং এখানে আমি বলছি না, সবচেয়ে বেশি পেঁচায় থাকে, পানি নাই বললেই চলে, তখন ওরা আরো পেঁচায় যায়। সেই পেঁচায় যাওয়ার এই কন্ডিশনটাকে আমরা বলতেছি সুপার কয়েলিং। এইগুলো হচ্ছে আমাদের কি ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? কনডেনসেশন, সুপার কয়েলিং, মেটাকাইনেসিস, তিনটা কি ওয়ার্ড আমরা পাইছি। এগুলো অবশ্যই আমরা মেটাফেজ লিখতে গেলে অবশ্যই এই ব্যাপারগুলো লিখব। আর যদি ওই যে সম্পূর্ণ বিলুপ্তের কথা বলে, সম্পূর্ণ বিলুপ্ত শব্দটা মেটাফেজের সাথে রিলেটেড, আগেই বলে ফেলছি। আচ্ছা, মেটাফেজের শেষ দিকে যেটা হবে, সেন্ট্রোমিয়ার সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করবে। এইটাও খুব ইম্পর্টেন্ট, দেখো মেডিকেল আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার মানে বুঝলাম না ভাই, দাঁড়াও আমি তোমার বুঝাই। খেয়াল করো, আমরা একটু আগে তোমাকে দেখাইছি কিভাবে ক্রোমাটিড সৃষ্টি হচ্ছে। ওই জন্য আঁকলাম, এই তো, তাই না? আচ্ছা, যখন ক্রোমাটিডটা সৃষ্টি হয়েছে, তখন কি সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হয়েছে? না, সেন্ট্রোমিয়ার এখনো অখণ্ড। কিন্তু যদি এমন হয় যে সেন্ট্রোমিয়ারটা এই বরাবর ভেঙে যায়, সরি এই বরাবর তো ভাঙবে না, বিভাজন তো সবসময় এইভাবে,
সেন্ট্রোমিয়ার যদি এই বরাবর ভেঙে যায়, লম্বালম্বি বরাবর যদি সেন্ট্রোমিয়ারটাও ভেঙে যায়, তাহলে এটা আমরা বলবো সেন্ট্রোমিয়ারের বিভাজন। দেখো সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের কোথায় থাকে? মাঝখানে। আর এই মাঝখানের জিনিসের বিভাজন কখন হবে? মধ্য পর্যায়ে হবে, মেটাফেজে হবে। মেটাফেজের সব জিনিস হচ্ছে মধ্যে কেন্দ্রীভূত। যেমন দেখো ক্রোমোজোম গুলাও থাকে হচ্ছে গিয়ে একদম বিষুব অঞ্চলে, একদম মধ্যে, মেটাকাইনেসিস, তাই না? খাটো মোটা হচ্ছে সবচেয়ে বেশি এখানে। সেন্ট্রোমিয়ারও মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে সেন্ট্রোমিয়ারের ভাঙন কোথায় হয়। তুমি বলবা মেটা ফেজে সেন্ট্রোমিয়ারের ভাঙন হয়। এবং সেন্ট্রোমিয়ার যদি ভেঙে যায় তখন কি সৃষ্টি হবে বলো? তখন যেটা সৃষ্টি হবে, দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে যাবে। একটা সেন্ট্রোমিয়ার থেকে দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে যাবে। এবং হয়ে গেলে যেটা ঘটবে, এই পাশে একটা ক্রোমাটিড তন্তু চলে গেল, আর এই পাশে হচ্ছে আরেকটা ক্রোমাটিড তন্তু। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখন আমাদের একটা ক্রোমোজোম কয়টা ক্রোমোজোম হয়ে গেল? দুইটা ক্রোমোজোম হয়ে গেল। এটা কিন্তু একটা ক্রোমোজোম, তাই না? আর এটা কিন্তু কি, এটা একটা, এইটা একটা। একটা ক্রোমোজোম থেকে তুমি কিন্তু দুইটা ক্রোমোজোম পেয়ে গেল। এবং এই সেন্ট্রোমিয়ার কিন্তু তখন কোথায় লেগে আছে বলো? স্পিন্ডল ফাইবারের সাথেই লেগে আছে। সেন্ট্রোমিয়ার তখনও স্পিন্ডল ফাইবারের সাথেই কিন্তু লেগে আছে। ব্যাপারটা কখন ঘটলো? মেটাফেজের শেষ দিকে গিয়ে। ওকে, তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি, চলো, যে মেটাফেজে কি কি ঘটতেছে। মেটাফেজ ছবি দেখো, আঁকতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তোমার হাতে যদি সময় না থাকে এরকম করে এঁকে দিবা, এত সৌন্দর্য বর্ধনের কিছু নাই। এই ব্যাপারটা স্যার খালি দেখবে যে তোমার কি ইগুলো কি বলে এটাকে, ক্রোমোসোম গুলো মাঝখানে আছে কিনা। তাহলে আমরা এখানে দেখলাম 1 নম্বরে কি ঘটবে বলো? মেটাকাইনেসিস। আচ্ছা, তারপরে কি ঘটবে বলো? তারপরে ঘটবে হচ্ছে তোমার সুপার কয়েলিং। সুপার কয়েলিং মানে কি? অনেক বেশি পেঁচানো অবস্থা, এটাকে আমরা সুপার কয়েলিং বলতেছি, তাই না? আর এই যে সব থেকে খাটো মোটা হয়ে যাবে ক্রোমোজোম গুলো, এটাকে আমরা কি বলতেছি? কনসেন্ট্রেশন, তাই না? এই ব্যাপারগুলো ঘটবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে সেন্ট্রোমিয়ারের ভাগ, সেন্ট্রোমিয়ার এইটা ভাগ হয়ে যাবে। ওকে, সো এই গেল আমাদের মেটাফেজ। বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? বেশি পড়া নাই কিন্তু, সোজা পড়া। আচ্ছা, এবার আসো অ্যানাফেজ। অ্যানা মানে গতি, তবে অ্যানা দিয়ে তুমি মনে রাখবে অ্যানা মানে টানা। তাহলে সেন্ট্রোমিয়ার গুলো এখন ভাগ হয়ে গেছে না, এখন স্পিন্ডল ফাইবার বরাবর তারা টান খাবে। আগে তারা বিষুব অঞ্চলে আসছিল, এখন অ্যানাফেজে সে মেরুর দিকে গতি পাবে। এটাকে আমরা গতি পর্যায়ে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা ছবি আগে আঁকি, তারপর তোমাদেরকে দেখাই। খেয়াল করো, সেন্ট্রোমিয়ার কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে। ক্রোমাটিড দুইটা কিন্তু ভাগ হয়ে দুইটা ক্রোমোজোম বানাই ফেলছে, রাইট? এইটা মনে করো সেন্ট্রোমিয়ার। ওকে, এবং এইগুলো হচ্ছে তোমার নতুন যে ক্রোমোজোম। খেয়াল করো, এইখানে সেন্ট্রোমিয়ারটাই কিন্তু সামনের দিকে থাকতেছে, আর ওর বাহুগুলো কিন্তু পেছনে থাকতেছে। ওর গতি কোন দিকে বলো? ওর গতি হচ্ছে এই দিকে, মেরুর দিকে। সবগুলো ক্রোমোজোম কোন দিকে আগাচ্ছে? মেরুর দিকে আগাচ্ছে। মেরুমুখী গমন বলতেছি এটাকে। কিন্তু আমাদের লিড দিচ্ছে কে? সেন্ট্রোমিয়ার। সেন্টারে যে আছে সেই লিডার, সেই লিড দিচ্ছে, ঠিক আছে? সেই সামনে থাকবে। এটাকে আমরা মেরুমুখী চলন বলি। এবং এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। অ্যানা মানে অ্যানা টানা, ঠিক আছে? টান পড়বে, মেরুর দিকে টান পড়বে, এবং সে মেরুর দিকে গতি পাবে, এই জন্য এটাকে গতি পর্যায়ে বলতেছি। স্টুডেন্টস, একটা ব্যাপার খেয়াল করো, এইখানে যখন এরা চলতে শুরু করবে, তুমি যদি এদেরকে মাইক্রোস্কোপে দেখো, এদের আকৃতি এক একজনের এক এক রকম দেখতে পাবা। কারো আকৃতি দেখবা হচ্ছে গিয়ে ভি এর মতো, কারো আকৃতি দেখবা এল এর মতো, কারো আকৃতি দেখবা জে এর মতো, কারো বা আই এর মতো। বুঝলাম না ভাই, কিভাবে এই আকৃতি দেখবো? আসো আমি তোমাকে ক্রোমোজোম গুলো একে দেখাই। খেয়াল করো, এই যে ক্রোমোজোম, এটার আকৃতি কি ভি এর মতো না? আবার দেখো, এটার আকৃতি কি এল এর মতো না? আবার দেখো, এটার আকৃতি একটু কি জে এর মতো, তাই না? আর এটা খেয়াল করো, এটার আকৃতি কিসের মতো? আয়ের মতো।
সো এদের নাম আছে, বুঝছো? এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটাসেন্ট্রিক। অলরেডি তুমি জানো যে মেটা মানে মধ্যে আর সেন্টার মানে কেন্দ্র। তাহলে মেটাসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ারটা মধ্যে থাকবে। তারপরে আসো, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, ঠিক মধ্যে না। যেমন ধরো ইন্সপেক্টর, তার আগের পোস্ট কি? সাব ইন্সপেক্টর। তো পুরোপুরি ইন্সপেক্টর হয় নাই, সে একটু বাকি আছে, আরেকটা প্রমোশন, তাহলে ইন্সপেক্টর হবে। একইভাবে সাবমেটাসেন্ট্রিক যেটাকে বলতেছি, সাবমেটাসেন্ট্রিক, ওইটা আসলে পুরোপুরি মধ্যে না, মধ্য থেকে একটু দূরে, এই জন্য এটা সাবমেটাসেন্ট্রিক, যেটা এল এর মতো। আর জে এর ক্ষেত্রে দেখো এখানে একটু বাঁকানো আছে, দেখছো? এই বাঁকানো ইংরেজি হচ্ছে অ্যাক্রো। অ্যাক্রো মানে হচ্ছে বাঁকানো, এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাক্রোসেন্ট্রিক, বুঝছো? অ্যাক্রোসেন্ট্রিক বলতেছি কেন? কারণ এটা একটু বাঁকানো থাকবে একটা বাহু, এই জন্য এটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা দেখতে জে এর মতো হবে। আর আই এর ক্ষেত্রে দেখো সেন্ট্রোমিয়ারটা একদম কি একটা প্রান্তে আছে না? প্রান্ত ইংরেজি হচ্ছে টেলো, আগেই তোমাকে পড়াইছি, টেলো মানে শেষ বা প্রান্ত, তাহলে এটাকে বলবো টেলোসেন্ট্রিক। এবার বাচ্চারা, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা না পারলে কিন্তু চান্স হবে না। আরো যদি স্পেসিফিকলি বলতে বলো, তাহলে সবচেয়ে বেশি আসতে দেখছি আমি এই জেটা, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? জে এর মতো। আর কিভাবে প্রশ্ন আসতে পারে? ক্রোমোজোমগুলোর বিভিন্ন রকমের আকৃতি বা ইংরেজি বর্ণের আকৃতি দেখা যায় কোন পর্যায়ে? অ্যানাফেজ পর্যায়ে, ঠিক আছে? যখন মেরুমুখী গমন চলমান থাকে তখন তাদের এই আকৃতিগুলো দেখা যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। পারবা না বলো? আচ্ছা, তোমাদের অনেক প্রশ্ন আছে, ক্রোমোজোমের নৃত্যটা আবার বলিয়েন। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই তোমরা এইচএসসি 25 যারা প্রি মেডিকেল নিয়ে অনেক বেশি চিন্তা করতেছো, আমরা আমরা অলমোস্ট আমাদের প্রস্তুতি ডান করেছি। হ্যাঁ, তো আমরা আশা করছি, আমি এটা গতকালকেও বলছি, অবশ্য আজকেও বলতেছি, যে হোপফুলি আমরা 1 সপ্তাহ থেকে শুরু করে 10 দিনের মধ্যে আমরা এই প্রি মেডিকেলটা ইনশাল্লাহ আনবো, ঠিক আছে? তো একটা ধৈর্য ধরে থাকো। এমন না যে প্রি মেডিকেলে ভর্তি হলে তোমার জীবনে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে, এরকম না। আমি বুঝতে পারতেছি যে পড়ার একটা ফ্লোর জন্য, একটা মোটিভেশনের জন্য প্রি মেডিকেল কোর্সটা ইম্পর্টেন্ট হতে পারে, বাট একটু ধৈর্য ধরো, এতে কোনো ক্ষতি হবে না। আমরা জানি যে তোমাদের কিভাবে শেষ করতে হবে বা কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। তো সপ্তাহখানিকের জন্য বেশি কি বলা যায় এটাকে, অনেক বেশি উদ্গ্রীব তোমরা, এটাকে আমি নেগেটিভলি দেখতেছি না। এটা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? ক্লাস শুরু হতে হতে এটা ধরো আমরা লঞ্চ করার কিছুদিন পর ফ্রি ক্লাস চলবে কিছু, তারপর হচ্ছে মূল প্রি মেডিকেল কোর্সের ক্লাস শুরু হবে। সেটা হয়তো বা নেক্সট মান্থে সেপ্টেম্বরের ধরে অ্যারাউন্ড 10 তারিখ থেকে আমরা পুরোদমে ক্লাস শুরু করবো। এর আগে কিছু ফ্রি ক্লাস বা এগুলো রাখবো। ওকে, আমরা চলো পড়ায় যাই, দেখা যাক। মানে স্টিল সৃষ্টিকর্তা যেটা চান সেটাই হবে। তাহলে এনাফেসটা আমরা একটু পড়ে আসি, চলো দেখি বইয়ে কি লিখছে। চলো দেখি। তাহলে সেন্ট্রোমিয়ার পৃথক হয়ে গেছে, পৃথক হওয়ার সাথে সাথে কোনটা শুরু হয়ে যাবে? অ্যানাফেজ পর্যায়ে শুরু হয়ে যাবে। এবার বিষুব অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো কোন দিকে যাবে? মেরুমুখী। ওকে, আচ্ছা, সেন্ট্রোমিয়ার পুরোপুরি ভেঙে রিডিং করলে পারবা? বলছি এগুলা সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে। আমি তোমাকে বলছি যে সেন্ট্রোমিয়ার সামনে থাকবে, তাই না? ও লিড দিবে। আর বাহু যেগুলো আছে এগুলো পেছনে থাকবে, এটাকে অনুগামী বলতেছি। আর ক্রোমোজোমের আকৃতি মেটাসেন্ট্রিক হলে এল, সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে, টেলোসেন্ট্রিক আই। বুঝতে পারছো তো? আচ্ছা, ক্রোমোজোমগুলো যখন মেরুর কাছাকাছি যখন পৌঁছায় যাবে তখনই আসলে এই অ্যানাফেজ দশার সমাপ্তি হবে। এবং টেলোসেন্ট্রিকে ফাইনালি যেটা তুমি দেখবা, আচ্ছা, এই অ্যানাফেজ দশাতেই কিন্তু দেখো, এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা খেয়াল করলেই দেখবা এগুলোকে ডট ডট দিয়ে দেখাইছে। স্পিন্ডল ফাইবার গুলো কিন্তু ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ আর তো দরকার নাই। স্পিন্ডল ফাইবার দিয়ে সে মেরুর কাছাকাছি চলে আসছে, তো এখন তো আর স্পিন্ডল ফাইবার দরকার নাই। রাস্তা একবার ওয়ান টাইম ইউজের জন্য চলে আসছে, রাস্তা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। টেলোফেজটা এখান থেকে দেখাই দিই তোমাকে। এখানে যেটা হবে, তোমার একটা নিউক্লিয়ার এনভেলপ সৃষ্টি হবে। দেখো ঠিক উল্টা ব্যাপার ঘটতে থাকবে। তুমি প্রক্রিয়াটা যখন শুরু করছিলাম, যে একটা গ্রাফ আঁকি, কিসের গ্রাফ? গ্রাফটা হচ্ছে এদিকে ধরো সময়, হ্যাঁ, আর এদিকে মনে করা হচ্ছে জল বিয়োজন, আর এদিকে মনে করো জল যোজন, মানে জল যুক্ত হবে, জল যোজন। সো প্রো ফেজে যেটা হচ্ছে জল বিয়োজন কিন্তু বাড়তেছে, ঠিক আছে? এবং ওরা আরো খাটো বা মোটা হচ্ছে।
ঠিক আছে। তারপর ধরো তোমার এটা হচ্ছে কি প্রোমেটাফেজ, না প্রোমেটাফেজ ধরো এখানে, প্রোফেজ এখানে, প্রোমেটাফেজ ধরো এখানে, জল বিয়োজন এবং প্রোমেটাফেজ। বা এটা যদি লিখি যে ক্রোমোজোমের লেংথ, তাইলে আরো বোধহয় ভালো হয় গ্রাফটা। তারাও গ্রাফটাকে এইভাবে প্রেজেন্ট না করে আমরা এইভাবে প্রেজেন্ট করি। ক্রোমোজোম লেংথ। সো দেখো প্রোফেজের ক্ষেত্রে কি হবে, ক্রোমোজোমের লেংথ কিন্তু কম থাকবে, তাই না? ক্রোমোজোমের লেংথটা কমতে থাকবে ধীরে ধীরে। আচ্ছা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু জটিল হয়ে যাবে, বাদ দাও, ঠিক আছে। বাট আমি যেটা এখানে বুঝাতে চাচ্ছি যে জল বিয়োজন বাড়তে থাকবে এবং মেটাফেজে গিয়ে তোমার, মেটাফেজ এইখানে গিয়ে তোমার জল বিয়োজন সবচেয়ে বেশি হবে, তাই সবচেয়ে বেশি খাটো মোটা হবে সে। তারপরে কিন্তু তার আবার জল যোজন হইতে থাকবে, ঠিক আছে। এইখানেই মনে করো জল বিয়োজন, দেখো জল বিয়োজন কমতেছে, মানে জল এখন তার ভেতর ঢুকতে থাকবে। ওকে, সো অ্যানাফেজ এবং ফাইনালি হচ্ছে টেলোফেজ। এবং টেলোফেজে গিয়ে দেখো সে আগের মতো অবস্থায় কিন্তু পৌঁছে গেল। এখানে সে খাটো মোটা হয়েছিল, আমি ক্রোমোজোমগুলোর সাইজ এখানে এঁকে দিই তাইলে। তাহলে প্রোফেজের শুরুতে তাদের আকৃতি ছিল এরকম পেঁচানো, প্রোফেজে গিয়ে তাদের আকৃতি হয়েছে এরকম, প্রোমেটাফেজে গিয়ে তাদের আকৃতি হয়েছে অন্য কালার নেই, তাহলে ভালো বুঝবা, রাইট। প্রোমেটাফেজে গিয়ে তাদের আকৃতি হয়েছে মনে করে এরকম, মেটাফেজে গিয়ে তাদের আকৃতি হয়েছে হচ্ছে সবচেয়ে বেশি খাটো মোটা, তাই না? ক্রোমাটিটা ভাগ করে দেখালাম, সবচেয়ে বেশি খাটো মোটা হয়েছে দেখো। আচ্ছা, অ্যানাফেজে গিয়ে তারা তো ভাগ হয়ে গেছে, তাই না? এরকম করে ভাগ হয়েছে। এবং টেলোফেজে গিয়ে সে কিন্তু আবার মানে একদম ওই আগের মতো হয়ে গেছে, ক্রোমাটিডের মতো হয়ে গেছে। তাহলে ক্রোমোজোমের যে বিবর্তন, এটা বুঝতে পারছো? জল বিয়োজন বাড়তে থাকে, তারপর আবার জল যোজন, জল ভেতরে ঢুকতে থাকে। জল যখন ভেতরে ঢুকবে তখন সে আবার কি অনেক বেশি পেঁচানো অবস্থা থেকে এরকম লম্বা লম্বা সুতার মতো অবস্থায় চলে আসবে। মানে ধরো যখন নুডলসকে তুমি জল যোজন করো, নুডলস অনেক পেঁচানো, রাইট? অনেক পেঁচানো, এটাকে পানির মধ্যে দিলাম, জল যোজন, পানির মধ্যে দিলেই তাদের প্যাচ ট্যাচ খুলে তারা কি এরকম হয়ে যাবে না একটু? তো ব্যাপারটা এরকমই ঘটে। এটা মনে করো ক্রোমোজোম, এটা মনে করো ক্রোমাটিড। জল যোজন করলে ক্রোমোজোম গুলো ক্রোমাটিড হয়ে যাবে কখন? টেলোফেজের শেষ দিকে এসে। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কাহিনী। ওকে, সো আমাদের পড়া তো মেইনলি শেষ, এখন সব ইন্টারেস্টিং গল্প বাকি। গল্পগুলো হচ্ছে ক্যান্সার নিয়ে, হ্যাঁ, সেল ডিভিশনের কন্ট্রোল নিয়ে, এবং ওইটা ইন্টারেস্টিং, ওইটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। তাহলে টেলোফেজে কি কি হতে থাকে? জল যোজন হতে থাকে, হাইড্রেশন হতে থাকে, ক্রোমোজোমগুলো সরু লম্বা হতে থাকে। সেট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিওলাসে পুনর্ভাব ঘটে। তাহলে নিউক্লিওলাস আবার সৃষ্টি হইতে হবে, ক্রোমাটিড তন্তু হবে, এইগুলো ঘটবে আর কি। আশা করি পারবা। এখানে একটা নেমোনিক দিচ্ছে যেটা আমার কাছে খুবই ইউজলেস মনে হয়। হ্যাঁ, এই ইট ম্যাট দিয়ে মনে রাখতে হবে এরকম কোনো কথা নেই, তাও তোমরা একটু রিডিং পড়বা, ঠিক আছে? এটা রিডিং পড়বা তোমার মতো। সাইটোকাইনেসিসটা চলো দেখি। এবার নিউক্লিয়াস কিন্তু তোমার দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবার সাইটোপ্লাজমকে ভাগ হইতে হবে, যেটাকে তুমি সাইটোকাইনেসিস বলতেছো। এটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কি কি লাগবে তোমার এটা ভাগ হইতে। সাইটোপ্লাজমের মাঝখান দিয়ে একটা মেমব্রেন তৈরি করতে হবে। এই মেমব্রেন তৈরি করার জন্য তোমার কিছু ভেসিকল লাগবে, কিছু ফ্র্যাগমোপ্লাস্ট লাগবে, ঠিক আছে? জিনিসগুলোর নাম একটু পড়ো, ফ্র্যাগমোপ্লাস্ট এবং কিছু ভেসিকল লাগবে। এগুলো কোত্থেকে আসবে? এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না? এই ধরো এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইগুলা থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল জাতীয়, ভেসিকল মানে থলি, থলির মধ্যে বিভিন্ন জিনিস আছে, এইগুলা গিয়ে গিয়ে এখানে একটা ব্যারিয়ারের মতো বানাবে, একটা ঝিল্লির মতো বানাবে। তখনই তোমার সাইটোপ্লাজমটা ডিভাইডেড হয়ে গেল, দ্যাটস কল্ড সাইটোকাইনেসিস। এখন মাঝে মধ্যে এরকম ব্যাপার ঘটে, কি জানো? সাইটোকাইনেসিস ঘটে না, খালি ক্যারিওকাইনেসিস হইতেই থাকে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন ঘটার টাইম পায় না। তাহলে ব্যাপারটা কিরকম হবে? ব্যাপারটা হবে এরকম, দেখো মনে করো এটা একটা কোষ, এটা ওর নিউক্লিয়াস, ও সেল ডিভিশন করে এরকম হয়েছে, মানে ক্যারিওকাইনেসিস করে এরকম হয়েছে, বাট নো সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়াসগুলো আবার ডিভিশন করছে, সেল ডিভিশন, দেখো সেলের সাইজও একটু বড় হচ্ছে, নিউক্লিয়াস সংখ্যাও বাড়তেছে, বাট বিভাজন হচ্ছে না, কিন্তু পৃথক হচ্ছে না, দেখতেছো? আচ্ছা, এটা একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ না? এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, খুব ইম্পর্টেন্ট, না পারলে চান্স হবে না, তখন তুমি ওকে বলবা হচ্ছে, তখন কি বলবা বলো?
আর যদি প্রাণী কোষ হয় তখন তুমি তাকে কি বলবা? প্রাণী কোষ হলে তুমি তাকে বলবো হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম মানে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তো প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া পরজীবীর কিছু দশাতেও কিন্তু এরকম দেখা যায় যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়, বুঝতে পারছো? আর আমরা কি উদ্ভিদ কোষে যদি এরকম দেখা যায় তখন তুমি তাকে বলবা সিনোসাইট। এই শব্দটা তোমরা শৈবাল ছত্রাক পড়ার সময় পাবা, যে সিনোসাইটিক ছত্রাক। এটা বললেই এখন তোমার আর কঠিন লাগবে না। সিনোসাইটিক ছত্রাক মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আছে, এরকম একটা ছত্রাক। তো এটা এই কোষটাকে তুমি বলবা সিনোসাইট, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে সিনোসাইটিক। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলবা সিনোসাইট। সাইট মানে কোষ, আর সিনো মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। প্রাণী কোষ হলে সেটাকে প্লাজমোডিয়াম বলবা। এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা মুক্ত নিউক্লিয়ার ডিভিশনটা কোথায় দেখা যায় জানো? ডাবের পানিতে। এই ডাবের পানির মধ্যে নিউক্লিয়াস থাকে, মুক্ত নিউক্লিয়াস থাকে, কিন্তু এখানে কোনো সাইটোপ্লাজম সৃষ্টি হয় না, মানে সাইটোপ্লাজমের বিভাজন হয় না, বুঝছো? এই ডাবের পানির এই তৈরি হওয়ার পেছনে মুক্ত নিউক্লিয়ার ডিভিশনটা কাজ করে। এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য। কিভাবে এটা তৈরি হচ্ছে এটা হয়তো বা কোনো ক্লাসে আলোচনা করা যেতে পারে। যাই হোক, তাহলে তুমি জেনে রাখবা যে মুক্ত নিউক্লিয়ার ডিভিশন, যেটা ইংরেজি হচ্ছে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, এটা দিয়ে কি হয় রে? ডাবের পানি। এটার ফল হচ্ছে ডাবের পানি। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন দিয়ে ডাবের পানি সৃষ্টি হয়। ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পড়াই ফেলছি এগুলো। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস তোমাদের দায়িত্ব এটার পার্থক্য পড়া। বলো কোনটা দীর্ঘ হবে? অবশ্যই ক্যারিওকাইনেসিস। এটাকে 5টা স্টেপে ভাগ করছি আমরা। অপরদিকে সাইটোকাইনেসিসের মধ্যে আলাদা করে কোনো স্টেপ বা কিছু নাই। ওকে, আশা করি পারবা। কোনটা আগে ঘটবে? অবশ্যই ক্যারিওকাইনেসিস, শেষে গিয়ে সাইটোকাইনেসিস ঘটবে, তাই না? এবার মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য, যারা এখান থেকে সিকিউ অ্যান্সার করবা, মিস করার কোনো উপায় নাই, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউ এর জন্য তোমার 5 স্টার আর কি। এখান থেকে এটা তোমার ঘ নাম্বারের জন্য আসবে, দেখবা। মাইটোসিস মিওসিসের মধ্যে এটার গুরুত্ব আলোচনা করতে বলতে পারে, অথবা তার বৈশিষ্ট্য আলোচনা করতে বলতে পারে। দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, এদের গুরুত্ব, এদের বৈশিষ্ট্য, ঠিক আছে? মিওসিসেরটাও সেম। আচ্ছা, তাহলে আমরা যখন এটা পরীক্ষাতে আসবে আমরা এই হেডিং গুলো লেখার চেষ্টা করবো। আমরা হেডিং গুলো একটু বোঝার চেষ্টা করি। চলো, আমাদের দেহের বৃদ্ধি ঘটার কারণ কি? গত ক্লাসে পড়িয়ে ফেলছি যে আমাদের এক সময় ছিল জাইগোট, সেই জাইগোট আজকে বিভাজিত হয়ে এত বড় দেহ সৃষ্টি করেছে। ওকে, তারপর বংশবৃদ্ধি। আচ্ছা, বংশ, এই যে এই হেডিং এ যে কথাগুলো আছে এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। কারণ বংশ তোমার পরীক্ষায় আসলো যে নিচের কোনটা মাইটোসিসের গুরুত্ব বা উপকারিতা নয়। হ্যাঁ, অপশনের মধ্যে ধরো বংশবৃদ্ধি আছে। এখন তুমি ভাবলা যে বংশবৃদ্ধি এটা তো বোধহয় শুক্রাণু ডিম্বাণু তৈরির ব্যাপার, এটা বোধহয় মিওসিসের গুরুত্ব। এভাবে তুমি তো মিসলিডেড হইতে পারো তোমার মন দিয়েই। শব্দগুলো এরকম মিসলিডিং, এই জন্য আমাদেরকে একটু মুখস্থের মতো করে রাখতে হবে যে কোনটা কোথায় আছে, ঠিক আছে? এটা কাদের বংশবৃদ্ধির কথা বলছে? দেখো, কিছু এককোষী জীব আছে, এককোষী জীব। হ্যাঁ, যারা ধরো এককোষী জীব, এটা একটা সুকেন্দ্রিক মানে সুন্দর নিউক্লিয়াস আছে, এককোষী জীব। সে কি করলো? মাইটোসিস করে 2টা হয়ে গেল। এটা তার বংশবৃদ্ধি না? সে সংখ্যায় বাড়লো না? এটা ধরো একটা শৈবাল বা একটা ছত্রাক বা একটা কিছু, সে এখন 2টা জীব হয়ে গেল। এভাবে সে বংশবৃদ্ধি করতে পারে কিন্তু। আচ্ছা, এবার আসলে জননাঙ্গ সৃষ্টি, খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি জনন কোষ সৃষ্টি, তাহলে হবে জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু, সেটা সৃষ্টি করতে মিওসিস লাগবে। বাট জননাঙ্গ বললে শুক্রাশয়, ডিম্বাশয়, যেগুলো আমাদের দেহের অভ্যন্তরে থাকছে, দেহের কোষের অংশ। এবং জননাঙ্গ সৃষ্টি কিন্তু মাইটোসিসের কাজ, জনন কোষ সৃষ্টি মিওসিসের কাজ। ভুল করো না বাচ্চারা। প্যাপিলোমা ভাইরাসের B6 এবং B7 এই দুইটি ধরন কিভাবে ক্যান্সার সৃষ্টি করে? আচ্ছা, আলোচনায় আসবো, দাঁড়াও, আলোচনায় আসবো। প্যাপিলোমা ভাইরাস হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার করে, যেটা জরায়ু মুখ ক্যান্সার। এবং ভাইরাসের বেশ কিছু টাইপ থাকতে পারে, সেই 2টা টাইপের কথাই ওরা বলছে, ঠিক আছে? ও বলছে B6 B7 এক একটা ভাইরাসের জন্য এক এক জায়গায় রিসেপ্টর সাইট থাকে। অ্যানোজেনিটাল ক্যান্সার যেহেতু প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে, তার মানে জরায়ু মুখেই ওই প্যাপিলোমা ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট থাকে। একটা কোষের মধ্যে প্রথম ভাইরাস ঢুকে সেই কোষের যে নিয়ন্ত্রণ, সেল সাইকেলের উপর যে নিয়ন্ত্রণ, সেলকে যে অনিয়ন্ত্রিত ভাবে ডিভাইডেড হইতে দেওয়া যাবে না, এটার একজন একটা কন্ট্রোল আছে কোষের মধ্যে, এটা নষ্ট করে দেয়। তখন জরায়ু মুখের ক্যান্সার কোষগুলো পাগলের মতো বিভাজিত হতে থাকে, টিউমার সৃষ্টি হয়, ক্যান্সার সৃষ্টি হয়। আর একটু পরে আরো ডিটেলস আলোচনা করতেছি।
নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, কারণ মাইটোসিসের ফলে সব কোষগুলো নির্দিষ্ট আকার আকৃতির হয়। আমি বিশ্বাস করি এগুলো রিডিং পড়লে তুমি পারবা। ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, সমগুণ সম্পন্ন হয়। ক্ষত স্থান পূরণ, আমার কোথাও যদি হাত কেটে যায় ওইখানটা পূরণ করার জন্য মাইটোসিস করতে হবে। এখানে তো আর শুক্রাণু দিয়ে পূরণ করলে হবে না, ডিম্বাণু দিয়ে পূরণ করলে হবে না, দেহকোষ দিয়ে পূরণ করতে হবে যদি কেটে যায়, রাইট? তাহলে এখানে মাইটোসিস করেই পূরণ করতে হবে। একটা বলছে আচ্ছা ক্রমাগত ক্ষয় পূরণ, আমাদের দেহের প্রতিনিয়ত কিছু কোষ মরে যাচ্ছে, হ্যাঁ, কিছু ওই জায়গাগুলো ফিল করার জন্য মাইটোসিস করে যেতে হচ্ছে। পুনরুৎপাদন, এগুলো পড়বা, এগুলো রিডিং পড়বা, ঠিক আছে? আসো এবার আমাদের লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক। মেডিকেলে আসলে এটা সম্পর্কে আরো অনেক ডিটেলস জানতে পারবা, বাট আপাতত এই কথাগুলো চলো বুঝে নেই। আমরা এখানে আসতেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয় প্রশ্ন করলে তোমরা সবাই সমস্যাটা বলুন, ভাই এটাতে ক্যান্সার হয়। ক্যান্সারের বাংলা হচ্ছে কর্কট। সো কর্কট মানে হচ্ছে ক্র্যাব বা কাঁকড়া। তাহলে যখন কারো ক্যান্সার হয় ওইখানকার কোষগুলো যখন ছড়িয়ে পড়ে, কোষ বিভাজন হতে থাকে, ওই জিনিসটাকে অনেকটা কাঁকড়া যেরকম করে তার হাত পা এরকম ছড়ায় রাখে ওইরকম দেখা যায়। এটার জন্য প্রাইমারিলি আগের এটার নাম আসলো, এই রোগটার নাম ক্যান্সার হয়েছে, বুঝছো? এখন দেখো প্রত্যেকটা কোষেই, বুঝছো, প্রত্যেকটা কোষেই কিন্তু তোমার ডিএনএর মধ্যে, মনে করো এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে যার নাম হচ্ছে P53 জিন। এই জিন থেকে একটা প্রোটিন হয়, এটার নামও P53 প্রোটিন মনে করো, ঠিক আছে? এই P53 প্রোটিনের কাজ হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিসকে আটকানো। তুমি মনে করে দেখো যে গ্যাপ 2 থেকে যখন মাইটোসিস করতে যায় তখন তার কিন্তু ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগে, তার কিন্তু একটা চেকিং হয়। যে কোনো কোষ চাইলেই কিন্তু মাইটোসিস করে ফেলতে পারে না, তাকে তার ডিএনএ কে ডাবল করে নিতে হবে, তাকে এটিপি তৈরি করে নিতে হবে, তার মধ্যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকতে হবে। গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছি এগুলো কিছু মিসিং যদি থাকে তাহলে কিন্তু সে সেল ডিভিশন করতে পারবে না। এটা চেকিং এর মধ্যে কিন্তু সে রেগুলার থাকে, ওই চেকিং এর দায়িত্বটা হচ্ছে এই P53 প্রোটিনে, বুঝছো? এখন কোনো কারণে যদি এই P53 প্রোটিন ডিসেবল হয়ে যায়, ধরো কাজ করতেছে না, যেমন ধরো আমাদের দেশে ওই 5 তারিখের পরে একদিন 2 দিন পুলিশ ছিল না, দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই, চরম ডাকাতি, চরম লুটতরাজ ঘটেছে। তো যখন এইখানে যে কোষের যে পুলিশ না বলে আমরা নিয়ন্ত্রণের জন্য যে দায়ী, সে যদি না থাকে তখন কোষও কিন্তু কি ইচ্ছা মতনে সেল ডিভিশন করতে পারে চাইলে, এবং ইচ্ছা মতো যখন সেল ডিভিশন করবে তখন ওই জায়গায় একটা টিউমারের সৃষ্টি হবে, সাধারণ থেকে ডিফারেন্ট একটা টিউমারের সৃষ্টি হবে, তাই না? এবার আসো, টিউমার হতে পারে 2 রকম বাচ্চারা। টিউমারকে TUMR অথবা একটা বানান আছে এভাবে লেখা যায়। টিউমার হচ্ছে 2 রকম, একটাকে আমরা বলি হচ্ছে বিনাইন টিউমার। বিনাইন মানে হচ্ছে যেটা কোনো ক্ষতিকর না, আর এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্ষতিকর বা মারাত্মক, বিনাইন মানে হচ্ছে হালকা। এক্সাম্পল দেন ভাই, অনেকের হাতেই দেখা যেতে পারে যে একটা ছোট্ট গোল্লা হয়ে আছে এবং এটা ব্যথাও পায় না, সে এটা চাপ দিলেও কিছু হয় না, 10 বছর ধরে আছে, এটা যাচ্ছেও না আসতেছেও না, কোনো সমস্যা নেই। এই টিউমারটাকে তুমি বিনাইন টিউমার বলতে পারো। এটা বড় হয় না, ছোট হয় না, ব্যথাও নেই, কিছুই নেই, এটা কোনো ক্ষতি করতেছে না তোমার, এটা ডাক্তার চাইলে কেটেও ফেলতে পারে, রেখেও দিতে পারে, কোনো সমস্যা নেই। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে যেটা সময়ের সাথে সাথে বড় হবে এবং যেটা ছড়িয়ে পড়বে। ভাই ক্যান্সার আবার ছড়িয়ে পড়ে কেমনে, চলো একটু বুঝাই তোমাদের। মনে করো, সোজা এক্সাম্পল দিয়ে বুঝাই না, ধরো যেমন আমরা সার্জারিতে এরকম কেস প্রচুর দেখি, প্রচুর না মানে প্রায় দেখি, ওই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট মনে করো, হ্যাঁ, এল্ডারলি পেশেন্ট, বয়স্ক মহিলা, তার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তাহলে মনে করো এইটা হচ্ছে তার ব্রেস্টের যে টিস্যু, ঠিক আছে, এগুলো হচ্ছে সেল, ওকে? তাহলে এটা মনে করো ব্রেস্ট, ওকে? তাহলে ব্রেস্টের মধ্যে কি আছে জানো? ক্যাপিলারি আছে, মানে কৈশিক জালিকা, লসিকা নালী আছে, সবই আছে। তো ধরো আমি এটাকে কৈশিক জালিকা বা তুমি লসিকা যেটা চিন্তা করো, এটা মনে করো তার কৈশিক জালিকা, ঠিক আছে? এখন ধরো এই সবুজ রঙের কোষগুলো হচ্ছে ক্যান্সার কোষ, এইগুলা বিভাজিত হতেই থাকবে। হ্যাঁ, কয়েকটা কোষ কি হইতে পারে জানো, এইভাবে
ক্যাপিলারির মধ্যে বা কৈশিক জালিকার মধ্যে এরকম করে ঢুকে যেতে পারে। ঢুকে গেলে কি হবে, এদিক দিয়ে তো তোমার ব্লাড যাচ্ছে, রক্তস্রোত আছে, এই রক্তস্রোতে এই কোষটা কিন্তু কোথায় চলে আসবে, এইখানে চলে আসলো। দেখো এখন কোষ কোথায় আছে, ক্যাপিলারির মধ্যে আছে, ঠিক আছে। এটা কিন্তু ক্যান্সার কোষ, এটার মধ্যে কিন্তু কোষের কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, এটা তাহলে এখন কি রক্তের মাধ্যমে সে কি আগায় যেতে থাকবে না? এটা মনে হয় ব্রেস্ট থেকে চলে গেল হচ্ছে বোনসে, বোনসের মধ্যেও কিন্তু রক্ত সরবরাহ আছে। তোমরা যারা মনে করো যে হাড্ডিতে বোধহয় রক্ত নাই, ভুল, অন্য কালা। তাহলে বোনের মধ্যে ধরো এইটা দিয়ে ধরো বোনসের মধ্যে চলে আসলো, এটা একটা হাড্ডি, ওকে। তো এই বোনসের মধ্যে হচ্ছে এই কোষটা চলে আসলো, এটা কি একটা ক্যান্সার সেল না? তাহলে এখন ক্যান্সার কি হলো, ছড়াই গেল। কি দিয়ে ছড়াইলো? এটা ধরো রক্ত দিয়ে। একইভাবে সে লসিকানালি দিয়েও ছড়ায় পড়তে পারে। এক জায়গার ক্যান্সার কোষ আরেক জায়গায় চলে আসার পর সে কি করবে, সে হাড্ডির মধ্যে সেল ডিভিশন করবে, এবং এখন তার ক্যান্সার হাড্ডিতে ছড়াই গেছে। এই অবস্থা, এই যে ক্যান্সার বা ক্যান্সার কোষ ছড়িয়ে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিস, যেটা খুবই মারাত্মক। যদি কারো মেটাস্টেসিস হয়ে যায় তখন তার ব্যাক করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। যদি ক্যান্সারটা ছড়িয়ে পড়ে তখন ট্রিটমেন্ট অনেক হাই ডোজের দিতে হয়, এবং সেক্ষেত্রে রোগীর রিকভারি রেট অনেক কম। যদি তো প্রাইমারি স্টেজে ক্যান্সারটাকে ধরতে পারো তখন দেখা যায় যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে ক্যান্সার ভালো করে ফেলা যায়। কিন্তু যদি এটা প্রোগ্রেসড হয়ে যায়, মেটাস্টেসিস হয়ে যায়, এক জায়গায় আরেক জায়গায় ছড়ায় যায়, তখন আর এটা সহজে ভালো করা যায় না। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে আমরা মেটাস্টেসিস বুঝাই ফেলছি। দেখো মেটাস্টেসিস কোথায় ঘটবে, এই ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রেই তোমার মেটাস্টেসিস ঘটবে, ঠিক আছে। মেটাস্টেসিস ঘটলে এটা ম্যালিগন্যান্ট টিউমার, এবং এটাকেই তুমি ক্যান্সার বলতে পারো, বুঝছো? ওকে, বিনাইন টিউমারকে কিন্তু তুমি ক্যান্সার বলবা না, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কথা। তাও চলো একটা রিডিং দেই। এখানে কয়েকটা জিনের কথা বলছে, হ্যাঁ। একটা হচ্ছে অঙ্কোজিন। অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, মনে রাখবা, অঙ্ক মানেই ক্যান্সার। যেমন ডাক্তারির যেই বিদ্যাতে ক্যান্সার নিয়ে গবেষণা, ক্যান্সার নিয়ে চিকিৎসা করা হয় সেটাকে আমরা বলি অঙ্কোলজি। ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি অঙ্কোলজি। অঙ্ক মানেই ক্যান্সার। অঙ্কোজিন হচ্ছে এমন একটা জিন যেটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। তা আমাদের সব কোষেই আসলে এই অঙ্কোজিন আছে, কিন্তু সে প্রকাশিত হইতে পারে না, বুঝছো? তাকে আরেকটা সাপ্রেসর জিন আছে যেটাকে এটাকে আটকায় রাখে, যেই তুই ক্যান্সার বানাইতে পারবি না। P53 প্রোটিন দিয়ে সে আটকায় রাখে। কিন্তু যদি P53 প্রোটিনের কন্ট্রোল নষ্ট হয়ে যায় তোমার বডির কোনো একটা জায়গাতে, টোটালি কন্ট্রোল হারায় যায়, তখন কিন্তু এখানে কোষগুলো ক্যান্সার বানাই ফেলতে পারে। যদিও আমাদের দেহের অর্ধেক কোষে যে P53টা ডিফেক্টিভ অবস্থায় আছে। আমাদের দেহে অনেক জায়গাতে ক্যান্সার সৃষ্টি হওয়া শুরু করতে পারে, কিন্তু দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে আটকায় দিতে পারে। কিন্তু যদি তোমার আরো বেশি, তোমার ধরো কোনো কোষেই P53 নাই, সবগুলা ডিফেক্টিভ হয়ে গেছে, তখন তোমার দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় ক্যান্সারকে আটকাইতে পারে না। তখন কোথাও না কোথাও ক্যান্সার মাথা চড়া দিয়ে উঠে, টিউমার সৃষ্টি হয়, সেখান থেকে সেটা আরো অন্য জায়গায় ছড়ায় পড়ে, এবং আলটিমেটলি ক্যান্সার হয়ে যায়। বুঝতে পারছো? কিছু জিনিস আছে যেগুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বাড়ায় দেয়, এই P53 প্রোটিনকে আরো ডিফেক্টিভ করে দেয়। এই জিনিসগুলো কি? যেমন স্মোকিং, ধূমপান। তারপর ধরো ওই যে কাবাবের মধ্যে কিন্তু কি থাকে বলো, বেনজোপাইরিন, খুব সম্ভবত এই বেনজোপাইরিন জাতীয় দ্রব্যটা কোলন ক্যান্সারের জন্য দায়ী। তাহলে এই যে এই বেনজোপাইরিন বা ধূমপানের মধ্যে যে নিকোটিন আছে, এই জিনিসগুলো ক্যান্সার জিন যে আছে অঙ্কোজিন, এটাকে আরো সক্রিয় করে দেয়। ক্যান্সারকে থেকে বাঁচাচ্ছিল P53, এটাকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। তাহলে তোমরা জেনে শুনে ধূমপান করবা না, ধূমপান মানে বিষপান, ঠিক আছে? ওকে, আচ্ছা হলো। আর প্যাপিলোমা ভাইরাস, বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে। কি ক্যান্সার? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি ক্যান্সার বলো? জরায়ু মুখ ক্যান্সার, যেটার ইংরেজি হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার। এটা কিন্তু তোমাদের অনুজীব চ্যাপ্টারে আছে।
ঠিক আছে, জরায়ু মুখ ক্যান্সার বা অ্যানোজেনিটাল ক্যান্সার সৃষ্টি করে। এবং একটা ভাইরাসে অনেকগুলো টাইপ থাকতে পারে, যেমন ধরো ডেঙ্গু ভাইরাস, এটা তোমার একদম পরিচিত ভাইরাস, যেটার হচ্ছে 4টা টাইপ আছে। হ্যাঁ, তো এরকম প্যাপিলোমা ভাইরাস, এটারও 2টা, মানে এটার ভেতর 2টা জিন আছে, B6 B7, এই জিনগুলোর নাম দিয়েছে আর কি। এটা আলাদা আলাদা ক্যান্সার সৃষ্টি করে। এবার আসো কোষের মৃত্যু। কোষ কিভাবে মরতে পারে? ধরো আমার হাতের উপরে একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ে গেল, তাহলে এখানকার কোষগুলো মরে যাবে না? এই যে বিষাক্ত দ্রব্যের প্রভাবে, হ্যাঁ, বা ধরো আমি এমন কোনো ক্ষতিকর খাবার খাইলাম যেটা দিয়ে হচ্ছে আমার কিছু কোষ মরে গেছে, তাহলে বিষাক্ত দ্রব্যের প্রভাবে যদি তোমার কোষ মরে যায়, এটাকে তুমি নেক্রোসিস বলবা। ঠিক আছে, তাহলে নেক্রোসিস মানে কি বলো? নেক্রোসিস মানে হচ্ছে বিষাক্ত দ্রব্যের প্রভাবে কোষটা মরে গেছে। আরেকটা হচ্ছে জেনেটিক মৃত্যু। তোমার কোষের মধ্যেই প্রোগ্রাম করা যে এই সেলগুলো কয়েকদিন পর মরে যাবে। এক্সাম্পল দেন ভাই, আমরা যখন জন্মাই, বুঝছো, বা আমরা যখন মায়ের পেটে থাকি, আমাদের যখন প্রথম হাত পা হওয়া শুরু করে, তখন বেসিক্যালি আমাদের হাতের আঙুলগুলো ধরো এই যে আচ্ছা এখানে আঁকি, যাই হোক, কি যেন বলতেছিলাম বলো? এক্স্যাক্টলি, ধর আমার হাতের আঙুলগুলো, এই যে আমার হাতের আঙুল মাত্র তৈরি হওয়া শুরু হয়েছে, মায়ের পেটে যে বাচ্চাটা আছে, এই আঙুলগুলোর মধ্যে হাঁসের পাতে তুমি যেরকম লিপ্তপথ দেখো না, ওরকম, মানে ঠিক লিপ্তপথ না, এখানে হালকা হালকা কিছু মেমব্রেন থাকে, বুঝছো? আঙুলগুলোর মাঝখানে এখানে কিছু মেমব্রেন থাকে, পর্দার মতো থাকে এই ফাঁকাগুলোতে। এইগুলো বড় হওয়ার পর কি আছে? তাহলে এই মেমব্রেনের কোষগুলো কি হয়ে গেছে? মরে গেছে। আমাকে বলো, এই কোষগুলো কি মানে কোনো বিষাক্ত দ্রব্যের প্রভাবে মরছে? অক্সিজেনের অভাবে মরছে? না, এটা জেনেটিক্যালি মৃত্যু। সব মানুষের ক্ষেত্রেই এইভাবেই সৃষ্টিকর্তা জিনের মধ্যে ইনফরমেশন দিয়ে দিচ্ছেন যে এই কোষগুলো মরে যাবে। এরকম জেনেটিক্যালি মৃত্যুকে আমরা বলি অ্যাপোপ্টোসিস, অনেকে বলে হচ্ছে অ্যাপোটোসিস, যাই বলো, অ্যাপোপ্টোসিস অথবা অ্যাপোটোসিস। তাহলে অ্যাপোটোসিস মানে কি রে? জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি, কোনো বিষাক্ত দ্রব্য না। আর যদি বলি নেক্রোসিস, নেক্রোসিস তাহলে হচ্ছে বিষাক্ত দ্রব্যের প্রভাবে মৃত্যু অথবা অক্সিজেনের অভাবে। এইগুলোর কারণে যদি কোষ মরে যায়, তখন তুমি বলবা নেক্রোসিস। ভুলবো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 2টা ব্যাপার। সিকিউ মানে 1 নাম্বারের জন্য, জ্ঞানমূলকে অথবা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ভুল করব না। ওকে, আরেকটা কথা হচ্ছে এমআই। এমআই মানে 2টা জিনিস হয়, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা হচ্ছে হার্ট অ্যাটাকের আরেক নাম। বাট সেল ডিভিশনের ক্ষেত্রে এমআই মানে মাইটোটিক ইন্ডেক্স। ঠিক আছে, তো এটা কিভাবে বের করবা? কতগুলো কোষ বিভাজন করছে আর মোট কোষ কতগুলো আছে। ধরো তুমি দেখলা যে তোমার লিভারের কথা বিবেচনা করবা, যে লিভারের মধ্যে কতগুলো কোষ বিভাজনরত অবস্থায় আছে আর কতগুলো টোটাল সেল আছে, এটা দিয়ে তুমি মাইটোটিক ইন্ডেক্স বের করবা। ঠিক আছে, এবং এটা থেকে বুঝতে পারবা যে তার সেল ডিভিশনের রেটটা কেমন। যদি অনেক বেশি হয় তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে সেল ডিভিশনের রেট নর্মালের থেকে অনেক বেশি, এমআই অনেক বেশি, মাইটোটিক ইন্ডেক্স অনেক বেশি, মানে তার কি সেল ডিভিশন করতেছে এরকম কোষের সংখ্যা অনেক বেশি। তো এটা দেখে সে বুঝতে পারে যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, বুঝছো, বা টিউমার হওয়ার সম্ভাবনা আছে। তো এইটুকুই ছিল পড়া, আর এটাও তোমাদের দায়িত্ব। অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে ডিফারেন্স। অ্যামাইটোসিস তো একদম সিম্পলেস্ট যে প্রোগ্রাম, সিম্পলেস্ট যে সেল ডিভিশন সেটা, এবং এটা ঘটে কাদের ক্ষেত্রে? এককোষী জীবের ক্ষেত্রে, অ্যামিবা, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ইস্ট, এদের ক্ষেত্রে ঘটে, তাই না? আর মাছের ডিমের ক্ষেত্রেও কিন্তু অ্যামাইটোসিস ঘটে, মাছের ডিম। গত ক্লাসে আমরা এগুলো পড়েছি। মাইটোসিস আশা করি তুলনা করতে পারবা। তো নেক্সট ক্লাসে আমরা মিওসিস পড়বো। এখন মিওসিসের অংশটা হচ্ছে যে কি, মিওসিস এত বড় পর্যায়ে যে আমরা এটাকে 2টা ভাগ করে নিয়েছি, মিওসিস 1 আর মিওসিস 2। মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে মিওসিস 2 পড়ে ফেলেছি। ভাই কি বললেন বুঝি নেই। মিওসিস 2 আর মাইটোসিস সেম, তাহলে মিওসিস 2তে তুমি যা দেখবা সেটা একদম মাইটোসিসের অনুরূপ। এই জন্যে আমি যদি বলি মিওসিসকে কি বলা হয়, তুমি বলবা হ্রাসমূলক বিভাজন। কিন্তু হ্রাসমূলক বিভাজন আসলে স্পেসিফিকলি তুমি যদি বলতে চাও, তাহলে মিওসিস 1 কে বলবা, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। অপরদিকে মিওসিস 2 এটা একদম মাইটোসিসের হুবহু সেম, এখানে ক্রোমোজোম আর অর্ধেক হয় না, বুঝছো? তো
তো নেক্সট ক্লাসে মেইনলি আমরা গুরুত্ব দিব মিওসিস 1 এর প্রোফেস 1, এটা গুরুত্ব দিব, এটা থেকেই সিকিউ আসে। বাকিগুলো অন এন এভারেজ অলমোস্ট সিম্পল, ওইটা সাদি ভাই একে একে পড়াবেন। আর এই তো, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি কি পড়লাম আজকে বাচ্চারা, আমরা কি কি পড়লাম চলো আমরা একটু এখান থেকে দেখি। আমরা একটু সামারাইজ করতেছি, যারা শেষ পর্যন্ত আসো এই সামারাইজটা তোমাদের রাহাত ভাইয়ের ভাষায় বলতে গেলে ন্যানো রিকেপ, তাই না? ওর এই শব্দটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি একটু করে ন্যানো হবে কিনা জানি না, একটু করে রিক্যাপ করি চলো কি কি পড়লাম, 1 ঘন্টা ধরে কি কি বকবক করলাম। দেখো, মাইটোসিসকে 2 ভাগে ভাগ করি, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। আর প্রত্যেকটা দশার নাম আমরা ভেঙে ভেঙে পড়লাম। প্রোফেস মানে আদি দশা, প্রোমেটাফেস মানে প্রাক মধ্য দশা বা আদি মধ্য দশা, মেটাফেস মানে মধ্য দশা, অ্যানাফেস মানে গতি দশা বা গতি পর্যায়, টেলোফেস টেল মানে প্রান্ত বা শেষ, গতি পর্যায় শেষ। তারপর ইন্টারফেস অবস্থায় ক্রোমোজোম পেঁচায় থাকে, কিন্তু জল বিয়োজন করে তারা খাটো মোটা হতে থাকে, তাই ক্রোমোজোমের আকৃতিতে আসে। প্রোফেসে তুমি এরকম দেখবা, এবং এখানে আসলে ক্রোমাটিড গুলো আলাদা না দেখা গেলেও এখানে আসলে ক্রোমাটিড গুলো এভাবে সৃষ্টি হয়, লম্বালম্বি ভাবে ভাগ হয়ে। এখানে 2টা ক্রোমাটিড, হলুদ রঙের একটা, লাল রঙের একটা। দেখো, প্রোফেসে কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হবে না, সেন্ট্রোমিয়ার ভাগ হবে মেটাফেজে গিয়ে, এবং সেন্ট্রোমিয়ারটা ভাগ হইলে 2টা আলাদা ক্রোমোজোম কিন্তু হয়ে যাবে, দেখছো? আচ্ছা, তো আমরা দেখছি প্রোফেজে নিউক্লিয়াসটা বড় হয়, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়, আর স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা হয়, সৃষ্টি হয়ে যায় না কিন্তু সূচনা হয়। ওকে, তো আমরা এই জন্য স্পেসিফিকলি এখানে লিখছিলাম যে নিউক্লিয়ার ঝিল্লি এবং নিউক্লিয়ার বিলুপ্তি এগুলো শুরু হয় প্রোফেজে, শেষ হয় প্রোমেটাফেজে, সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়, সম্পূর্ণভাবে থাকলে মেটাফেজ। তারপর স্পিন্ডল মানে কি আমি পড়িয়েছি, স্পিন্ডল মানে মাকু। উদ্ভিদ কোষে এই স্পিন্ডল ফাইবার সৃষ্টি করে মাইক্রোটিউবিউল, প্রাণী কোষে এটা সৃষ্টি করে সেন্ট্রিওল। প্রোমেটাফেজে আসো, প্রোমেটাফেজে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, এবং এটা সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। তোমরা লিখে ফেলবা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, যদি পারো, ক্লাসে যদি করে থাকো। এখানে যেটা হবে, প্রোমেটাফেজে তুমি দেখবা যে স্পিন্ডল ফাইবার গুলো সৃষ্টি হচ্ছে, হ্যাঁ সৃষ্টি হয়ে যাবে অলরেডি, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হবে। কিভাবে? এই সাদাটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, এই হলুদ রঙের গোল্লাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার একটা প্রোটিন থাকে, সেটার নাম হচ্ছে কাইনেটোকোর, কাইনেটোকোর মোটর প্রোটিন। এই কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথেই স্পিন্ডল ফাইবারটা যুক্ত হবে। কি দিয়ে যুক্ত হবে? ট্রাকশন ফাইবার দিয়ে। এবং এতে করে এই ক্রোমোজোমটা এবার স্লাইড করতে পারবে, বিভিন্ন দিকে যেতে পারবে। কোন দিকে যাবে সে? প্রথমত সে যাবে বিষুব অঞ্চলে, মাঝখানে আসবে। ওকে, এবং যখন সে মাঝখানে চলে আসবে তখন এই পর্যায়ের নাম মেটাফেজ। এবং মেটাফেজের ক্ষেত্রে মেটাকাইনেসিস হয়, মানে ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে বিন্যস্ত হয়, এটা ইম্পর্টেন্ট। সুপার কয়েলিং, এখানে সবচেয়ে বেশি খাটো মোটা হয়। কেন? কারণ সবচেয়ে বেশি পেঁচানো অবস্থায় থাকে ক্রোমোজোম গুলো, সব পানি তো একদম বেরোয় যায়, তাই অনেক বেশি পেঁচায় যায়, এটাকে আমরা সুপার কয়েলিং বলতেছি। কনসেন্ট্রেশন লিখছি কেন? কন্ডেনসেশন, ওরে বাপরে ধ্বনি বিপর্যয় হয়ে গেছে। কন্ডেনসেশন মানে ঘনীভবন। ওকে, তো ক্রোমোজোমটা অনেক ঘন হয়ে আসবে, এবং সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে মাঝখান দিয়ে। এনাফেজে গতি পর্যায়ে যেহেতু ভাগ হয়ে গেছে, তারা ডিফারেন্ট ক্রোমোজোম হয়ে গেছে, তোমার সেন্ট্রোমিয়ারটা মেরুর দিকে মুখ করে থাকবে, সে সামনে থাকবে এবং বাহুগুলো পেছনে থাকবে, তারা মেরুর দিকে চলতে শুরু করবে। যেটা প্রোমেটাফেজে তারা আসছিল হচ্ছে বিষুব অঞ্চলে, এখন সে মেরুর দিকে যাওয়া শুরু করবে, এবং তোমার এই যে নাম কি স্পিন্ডল ফাইবার, এগুলা হালকা হালকা করে বিলুপ্ত হওয়া শুরু হবে। ওকে, যখন সে মেরুর কাছাকাছি চলে আসবে, এনাফেজ পর্যায় শেষ। এনাফেজ পর্যায়ে আমরা তাদেরকে বিভিন্ন আকৃতির দেখি, ক্রোমোজোম গুলোকে কোনটার আকৃতি কি একটু দেখে ফেলো, না পারলে চান্স হবে না, ঠিক আছে? আচ্ছা, জল বিয়োজনের ব্যাপারটা দেখাইছি, যে জল বিয়োজন আসলে ধীরে ধীরে বাড়তে থাকে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজে গিয়ে একদম জল বিয়োজিত হয়ে সবচেয়ে বেশি খাটো মোটা থাকে, তারপর আবার জল যোজন ঘটতে থাকে, এবং টেলোফেজে জল যোজন করে সে আবার ক্রোমাটিন তন্তুর মতো হয়ে যায়। ওকে, এখানে যেটা দেখালাম তোমাকে, যে যদি কোনো কারণে তাদের সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস না হয়, তখন এরকম মুক্ত নিউক্লিয়ার ডিভিশন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হবে, এবং এতে করে উদ্ভিদ কোষটাকে আমরা সিনোসাইট নামে ডাকতে পারবো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ। আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে আমরা প্লাজমোডিয়াম নামে ডাকতে পারবো। আর এইভাবে এই প্রসেসের মধ্য দিয়ে তৈরি হয় হচ্ছে ডাবের পানি। আচ্ছা,
তারপরে আমরা নিয়ন্ত্রণ নিয়ে পড়লাম। প্রত্যেকটা কোষে P53 নামক প্রোটিন থাকে যে সেল সাইকেলকে কন্ট্রোল করে, কোষকে অনিয়ন্ত্রিত বিভাজনের হাত থেকে বাঁচায়। কিন্তু যদি কোনো কারণে P53 প্রোটিন না থাকে তখন কোষে ক্যান্সার সৃষ্টি হতে পারে বা টিউমার সৃষ্টি হতে পারে। টিউমার দুই রকম, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমার ক্ষতি করে না, বড় হয় না, ব্যথা লাগে না, ছড়ায় না। ম্যালিগন্যান্ট টিউমার বড় হতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার ব্যাপারটাকে আমরা মেটাস্টেসিস বলি, এবং এই ম্যালিগন্যান্ট টিউমারের আরেক নাম হচ্ছে ক্যান্সার সেল। আমি এখানে দেখালাম কিভাবে মেটাস্টেসিস হতে পারে। ব্রেস্টের একটা টিস্যু থেকে একটা কোষ সে রক্তের মাধ্যমে অথবা লসিকার মাধ্যমে সে কিন্তু ছড়িয়ে আরেকটা অঙ্গে চলে যেতে পারে, বোনসে চলে আসতে পারে। এইভাবে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। ক্যান্সার ছড়িয়ে পড়লে এটার অবস্থা মারাত্মক হয়ে যায়, চিকিৎসা এটা ভালো করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। ওকে, কোষের মৃত্যু দুই রকম। জেনেটিক্যালি মৃত্যুকে অ্যাপোপ্টোসিস বলতেছি। এক্সাম্পল হচ্ছে আমাদের হাতের এখানে মেমব্রেন ছিল ছোটবেলায়, এই মেমব্রেনগুলো এখন নাই, এগুলা অ্যাপোপ্টোসিস করে মরে গেছে। নেক্রোসিস হচ্ছে বিষাক্ত দ্রব্য অথবা অক্সিজেনের অভাবে যদি মরে যায় কোষটা, তখন এটাকে নেক্রোসিস বলবো। ওকে, সো এটাই ছিল। দেখো, ডাবের পানিতে কি সাইটোপ্লাজমে পানি থাকে, আয়ন থাকে, বিভিন্ন নিউক্লিয়াসও থাকে, কিন্তু এখানে ঝিল্লি তৈরি হয় না। বুঝছো? ঝিল্লি কোথায় তৈরি হয়? মানে ঝিল্লিটা তৈরি হয় হচ্ছে মেইনলি তোমার ওই শ্বাসটা আছে না, নারিকেলের যে শ্বাস, যেটা আমরা নারকেল হিসেবে খাই, ওই শ্বাসের মধ্যে ঝিল্লি তৈরি হয়, তাই ওইটা শক্ত শক্ত থাকে। বুঝছো? কিন্তু পানির মধ্যে ওইখানে ঝিল্লি তৈরি হয় না, তাই ওইটা শক্ত শক্ত থাকে না। এই আচ্ছা, মোটর প্রোটিন। প্রোটিন কখন মোটর প্রোটিন বলবা কখন? যদি ঘুরতে পারে, রোটেট করতে পারে, তখন আমরা এটাকে মোটর প্রোটিন বলতে পারি। তো এটা একটা ছোট্ট অণু। একটা অণু কত ক্ষুদ্র হতে পারে বুঝো তো? একটা প্রোটিনের অণু কি খুব বেশি বড় কিছু? খুব বেশি বড় না। তাহলে মোটর প্রোটিনটা কি জিনিস? এটা তোমার সেন্ট্রোমিয়ারের একটা জায়গা আছে, এটার নাম কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর কোন জায়গা? যেই জায়গাতে স্পিন্ডল ফাইবার যুক্ত হয় সেটাই হচ্ছে তোমার কাইনেটোকোর। স্পিন্ডল ফাইবার কোনটা? ধরো এই যে এটা হচ্ছে একটা স্পিন্ডল ফাইবার, ঠিক আছে? এই স্পিন্ডল ফাইবারের সাথে তোমার ক্রোমোজোমটা যুক্ত হচ্ছে। তুমি তো দেখতেছো যে একদম এই লেগে আছে, বাট এটার মাঝখানে কি আছে? ট্র্যাকশন ফাইবার আছে, আর একটা ফাইবার দিয়েও যুক্ত হচ্ছে। এই ফাইবারটা কার সাথে লাগবে? তুমি একটা দড়ি দিয়ে বাঁধবা, তো বাঁধার সময় তো এখানে একটা জায়গা লাগবে, আর এখানে তোমার স্পিন্ডল ফাইবারের সাথে একটা প্রান্ত আটকানো, আরেকটা প্রান্ত কোথায় আটকাবে? আরেকটা প্রান্ত আটকাবে হচ্ছে এই যে কাইনেটোকোরের একটা প্রোটিন অণু থাকে, এই প্রোটিন অণুর মধ্যে এটা আটকাবে। এটাই কাইনেটোকোর মোটর প্রোটিন, ঠিক আছে? এটা কখন ঘটবে? এটা প্রোমেটাফেজে ঘটবে। ওকে, আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের বলো। তাহলে আমরা কি কি পড়লাম সেটা রিক্যাপও করে ফেললাম, তাই না? তাহলে মাইটোসিস থেকে প্রশ্ন আসলে আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারবো না। হ্যাঁ, যারা শুরু থেকে ক্লাসটা করছো আশা করি যে ক্রমান্বয়ে কোনটার পর কি ঘটতেছে এবং কি ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো, সেগুলো আমি তোমাকে বলছি, ওইগুলো তুমি জাস্ট কয়েকটা শব্দ শিখে রাখবা, তাইলে তোমার কলম আটকাবে না ইনশাল্লাহ। বুঝছো? আচ্ছা, বুঝছো কিনা একটু আমাকে জানাইতে পারো। তোমাদের কমেন্ট আজকে কম পড়ছি, যেন কমেন্টটা কম হয়েছে, আমি আমার মতো পড়িয়ে গেলাম। প্রশ্ন থাকলে এখন করতে পারো। আচ্ছা, আর যদি না থাকে তাহলে আমরা বেশি দীর্ঘায়িত করবো না ক্লাস, আর আবার কোনো ফ্রি ক্লাসে হয়তো বা দেখা হতে পারে। আর যদি মনে করো ভাই একটু রেগুলার দেখা সাক্ষাৎ হোক, তাহলে পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। পেইড ব্যাচে কিন্তু জোরে সোরে পড়াশোনা চলতেছে, হ্যাঁ, তো তুমিও যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, আর তোমরা এটা নোট টোট যদি করে থাকো, কেউ ভুলক্রমে যদি করো, তাহলে নোট জমা দিতে পারো, আর না দিলেও সমস্যা নেই, তোমার ইচ্ছা। আর কিছু বলার নেই, পড়াশোনার মধ্যে চলে আসো, পড়াশোনাটা শুরু করে দাও। শুরু করলেই শেষ হবে, শুরুটাই সব থেকে টাফ, বুঝছো? একবার প্রসেসে ঢুকে গেলে তখন আর টাফ লাগে না। শুরুটা করো, স্টার্টিংটা করো, এবং শুরুটা আজকেই হোক, আজকে থেকেই হোক। আজকে ক্লাসটা করে থাকলে এই ক্লাসটাকে পুঁজি করেই তুমি আগাতে থাকো, যে আজকে কোষ বিভাজনের এই পার্টটা ভালো মতো পড়ে ফেলবে, অ্যাটলিস্ট বায়োলজি, পরে অন্য সাবজেক্ট নিব, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন নাই, তাই না? কারণ মাইটোসিস তোমরা আগেই বুঝো, এই জন্য ক্লাসের শুরুতে অনেকেই ছিলা, কিন্তু পরে দেখছি যে মানুষজন চলে যাচ্ছে। কারণ মাইটোসিস তো সোজা হলে ওইখান থেকে প্রশ্ন আসলে দেখবা কলম চলতেছে না। এবং এইখানে কলেজে কিন্তু একটু কিছু লাইন স্কুলের থেকে বেশি লেখা, ওইগুলাই তোমার শিখতে হবে, জানতে হবে। হোয়াটএভার, আমরা শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়া, মেডিকেলের জন্য, বায়োলজির, বোটানির জন্য পাশাপাশি কোন কোন বই পড়লে ভালো হবে? শোনো শহীদ,
শহীদ হাসান বা শাহিদ হাসান, শোনো, তুমি কোন ব্যাচ আমি জানি না, ব্যাচটা মেনশন করলে ভালো হয়। মেডিকেলের জন্য তুমি আবুল হাসান স্যারের বই পড়বা, আর কোনো বই পড়বা না। আজিবুর স্যারের বই থেকে প্রশ্ন আসে, তাই না? তারপর হচ্ছে তোমার আলিম স্যারের বটানি বই থেকে প্রশ্ন আসে। সব বই পড়া তোমার পসিবল? আমরা হাসান স্যারের বইকে বেস ধরে অন্যান্য স্যারের বইদের ইম্পর্টেন্ট ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন যেটা হাসান স্যারের বইতে নাই, সেইগুলো আমাদের এক্সট্রা ইনফো বুক একটা বই আছে, সেই বইতে আমরা সেটা তুলে দিছি তোমাদের জন্য। তোমরা এখন আজিবুর স্যারের বই কিনবা না, তোমরা এখন আলিম স্যারের বই কেনার দরকার নাই। হাসান স্যারের বই পড়ছো, এনাফ। বা ওইগুলো যদি একটা পড়ে থাকো তাইলেও চলবে, সমস্যা নাই, একটা বই পড়বা। আর বাকি এক্সট্রা ইনফো তুমি এক্সট্রা ইনফো বুক থেকে পড়বা। এটা আমাদের প্রি মেডিকেলে ভর্তি থাকলে অথবা আমাদের মেডিকেল ব্যাচে ভর্তি থাকলে বই নিতে পারবা, ঠিক আছে? তো এটার জন্য খুব বেশি আর্জেন্সি নাই যে এটা এখনই শুরু করতে হবে। এটা তুমি আগে চ্যাপ্টারের কনসেপচুয়ালি শেষ করো, এক্সট্রা ইনফো পড়তে টাইম লাগবে না, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে বিদায় নিয়ে আজকে। ভালো থাকো স্টুডেন্টস। বিদায় বেলায় অনেকেই চলে আসছে আবার। আসসালামু আলাইকুম সবাইকে। নোট দিও পারলে।